আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? প্রতিনিয়তর মতো আমরা কিন্তু আজকে লাইভে চলে এসেছি এবং ধারাবাহিকভাবে আমরা দেখতেছি আসলে বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন জায়গা থেকে সমাধান দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকরা অনেক মানে স্পেসিফিকলি এক একটা অংশের সমাধান নিয়ে হাজির হচ্ছে, কিন্তু আমরা মোটামুটি ভাবে একদম টোটাল প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান নিয়ে টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরাই হয়তো প্রথম হাজির হয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, আর সবাইকে অ্যাডভান্স কনগ্রাচুলেশনস। কি অবস্থা বলেন তো, কেমন হয়েছে আপনাদের পরীক্ষা? আর আপনারা এই যে 90 মার্কসের একটা টোটাল পরীক্ষা হলো, যদিও পরীক্ষাতে কিছু অসঙ্গতি মনে হয়েছে আমার কাছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। কাট মার্কসটা কেমন হতে পারে সেটাও আমি বলবো। আর মোটামুটি ভাবে যেগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন সেগুলো আমি ব্যাখ্যা দেব, বাকিগুলো আপনাদেরকে এখন আমি উত্তর বলে দেব ইনশাআল্লাহ। সর্বোচ্চ নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটু আমাকে ক্লিয়ারলি বলেন যে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে না, একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। কমেন্ট করেন, একটু লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করেন। লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করেন। আর কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা একটু আমাদেরকে জানান যে স্যার আমরা অংশগ্রহণ করেছি এবং কেমন হয়েছে, আপনার মার্কস কেমন থাকতে পারে এটা আমরা পরে শুনবো। মার্কস পরে শুনবো, আমি আগে কাট মার্কসটা বলবো, তারপরে হচ্ছে মার্কসটা শুনবো। তবে প্রথমে আমরা সমাধান দিই, কার কত হয় সেটা দেখেন। দেখার পরে আমি কাট মার্কসটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ কেমন হতে পারে। আই উইল গিভ দ্য প্রেডিকশন, বাট প্রেডিকশন আজকে কিন্তু তেমন বেশি খাটে নাই। তবে যেহেতু প্রশ্ন খুবই মানে স্ট্যান্ডার্ড থেকেও একটু সহজ হয়েছে আর কি, এবং আমাদের যে শর্ট সাজেশন মূলক যে বই ছিল এই বই থেকে কিন্তু একদম 80+ প্রশ্ন হুবহু কমন আসছে। ঠিক আছে, হুবহু কমন মানে এটা নিঃসন্দেহে ইটস এ গ্রেট সিগন্যাল ফর আস অ্যান্ড গ্রিন কার্ড ফর দ্য স্টুডেন্টস হু স্টাডিড ইন দিস প্ল্যাটফর্ম। যারা স্টাডি করেছে আমাদের সাথে তাদের জন্য একটা ভালো যে আমাদের বইগুলো যারা পড়েছে। আমি 0.5 মনে করে বেশি দাগাই নাই। আচ্ছা ভাই, কাটমার্ক কত হতে পারে? হ্যাঁ, এগুলো নিয়ে সবকিছু নিয়ে আমরা কথা বলবো। তো সবাইকে আমি আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা মনে হয় অনেকেই জয়েন হয়ে গেছেন, সবাই একটু শেয়ার দিবেন এবং আমাকে একটু জানান যে লাউডলি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু প্লিজ কমেন্ট করে জানান যে জি স্যার দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করেন। ইনশাআল্লাহ 90টা প্রশ্নের সুন্দরভাবে ব্যাখ্যা সহ সমাধান কিন্তু আমাদের টিউটরের পক্ষ থেকেই আমি দিয়ে দেবো। ঠিক আছে, সুতরাং নো টেনশন, জাস্ট কিপ পেশেন্স অ্যান্ড ওয়েট ফর দ্য লাস্ট। লাস্ট পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ সকল সমাধান পেয়ে যাবেন। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। রেজওয়ান আলী ভাই লাগছে লাউড ক্লিয়ার। স্যার কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন, একটু ভিডিওটা শেয়ার করে দেন। একদম সারা দেশের মানুষ এখন দেখুক যে আলটিমেটলি আমরা সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে টিউটরের পক্ষ থেকে হাজির হয়ে গেছি। আজকের একটা বিশাল ভাইরাল পরীক্ষা, এই ভাইরাল পরীক্ষাতে কারা কারা শেয়ার করেছেন একটু জানাবেন। আমরা চলে যাই আমাদের সমাধানে। ঠিক আছে, আমরা সমাধান করব। যারা নতুন যুক্ত হচ্ছেন তা সবাইকে আমার পক্ষ থেকে ওয়েলকাম। আমরা জানি আমাদের পরীক্ষা হয়েছিল 1.5 ঘন্টা টাইমের এবং 90টা প্রশ্ন ছিল এবং কাট মার্কস ছিল হচ্ছে, কাট মার্কস কত ছিল? হ্যাঁ, কাট মার্কস ছিল 0.25। ঠিক আছে, আর কয়েকটা অসঙ্গতি যদি আমি আজকে বলে মানে না, প্রথমে অসঙ্গতি না বলি, প্রথমে আসলে আমরা প্রশ্নের সমাধান করি, পরবর্তীতে আমরা অসঙ্গতি নিয়ে কথা বলতে পারবো। তো এই যে একটা অসঙ্গতি, ওরা বলেছিল যে 0.5 হবে কাট মার্কস। ঠিক আছে, এটা হবে, কিন্তু হয়েছে কত? এই যে এটাই তো একটা সিলেবাস, মানে সিলেবাসের বাইরের কাজ যেটা বলছে, কিন্তু সেটা হলো না। আবার সিলেবাসের বাইরে অনেক কিছুই করছে। যাই হোক, পরীক্ষা মোটামুটি যেহেতু হয়েই গেছে, সেটা তো আমাদের বর্তমান 2-3টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া পরেও পরীক্ষা কিন্তু অনেকগুলোই মানে রেজাল্ট হয়ে গেছে, কোনো স্থগিত হয়নি। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাইকে অভিনন্দন। আপনারা দেখেন যে আসলে কতগুলো এখন হয়, প্রশ্ন তো ফাঁস হয়েছে। হ্যাঁ, যাই হোক, আমরা আপনারা কি সবাই দেখতে পারতেছেন এই প্রশ্নটা? মানে প্রশ্ন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি আরেকটু বড় করতে হবে বলেন? আচ্ছা, এতটুকুন হলে মনে হয় আপনারা সবাই দেখতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, এই যে আচ্ছা, এরকম হলে তো সবাই দেখতে পারবেন, তাই না? আচ্ছা ঠিক আছে।
তো এতটুকুনি থাকুক। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে আসি, নিচের কোন সংখ্যাটি সব থেকে বড়, তাই না? নিচের কোন সংখ্যাটি সব থেকে বড়? তো আমরা জানি সব থেকে বড় নির্ণয় করার জন্য আমরা যদি, এটা তো আমাদের আছে পয়েন্ট আকারে আছে, এটাও আছে, এই দুইটা একটু আমাদের একটু সমাধান করতে হবে। তো আমরা যদি এখানে লিখি 0.3, তো 0.3 এর পরে কিছু নাই, মানে আমরা যদি একটা শূন্য দিই, এটাকে বর্গমূল করার সিস্টেম আমরা জানি যে বর্গমূল করতে হলে জোড়া বানাতে হয়, তাই না? জোড়া। তাহলে জোড়া যদি আমরা তৈরি করি, তাহলে একটা পয়েন্ট দশমিক দিয়ে একটা পয়েন্ট দিলাম। আর 30 এর ভিতর এমন সংখ্যা কোনটা আছে যাকে স্কোয়ার করলে বা দুইবার গুণ করলে 30 এর ভিতরে যায়? তাহলে 4 4 5 5 25, 6 6 36, তাহলে 5 দেওয়া যায়, 5 5 25, তাই না? 5 5 25, এই যে 0.5 চলে আসছে, তাই না? 0.5 চলে আসছে। তার মানে এটাকে যদি আমি করি, এটা করলে হবে 0.5, ঠিক আছে? 0.5। আচ্ছা, এটা করলে 0.5। আর এটাকে যদি আমরা করি 0.2 আছে, এরপর একটা শূন্য দিলে, এখানে কোন সংখ্যা করলে হয়? এই শূন্য আছে, শূন্য দিয়ে দিলাম, দশমিকটা দিয়ে দিলাম। এবার 4 4 16, 5 5 25, আমরা যদি 5 দিই তাহলে 25 হয়ে যায়। তাহলে এখানে 4 4 দিলে হয় কত? 16। আর আমার করার দরকার নেই, আমি এক ঘর পারলেই হয়ে যাচ্ছে। তাহলে এটাকে করলে হয় 0.4। তাহলে কোনটা সব থেকে বড়? 0.2, 0.3, 0.4, 0.5? অবশ্যই এখানে কি ক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনার মনে হয় সবাই এবার বুঝতে পারছেন, তাই তো? ক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা আসি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? তো অর্ধমাত্রা বর্ণ কয়টি এটা মনে হয় আপনারা সবাই জানেন, এটা আর আমি আলোচনা করছি না। এই যে অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি, আর পূর্ণমাত্রা হচ্ছে 32টি, আর মাত্রা নেই এরকম বর্ণ আছে 10টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নাম্বার আপনার মনে হয় আলোচনা গুলো পার করলে অসুবিধা হবে না। আচ্ছা, পরে করলে, হ্যাঁ আমরা সমাধান দিয়ে দিই, ঠিক আছে? আজকে আলোচনা বেশি করব না, আলোচনা আমরা পরেও করতে পারবো, সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে। 3 নাম্বার প্রশ্ন, আপনার কি উত্তর করেছেন? 3 নাম্বার, সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? দেখেন, সাবানটা যদিও অনেকের একটু অপরিচিত হতে পারে, আনারসটা কিন্তু সবারই আমাদের মোটামুটি ভাবে পরিচিত শব্দ, ঠিক না? তাহলে সাবান এবং আনারস যখন দুটি শব্দ বলে দিছে, তখন আপনাকে একটা ক্লু বাড়ায় দিছে, আর একটা ক্লু বাড়ায় দেওয়া মানে আপনার জন্য আরো সহজ হয়ে যাওয়া, তাই না? তাহলে আনারস এবং সাবান হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। আপনার মনে হয় সবাই উত্তর করেছেন। সবাই একটু উত্তর করবেন, একদম সবাই কে কোনটা উত্তর করেছেন সেটা বলবেন, ঠিক আছে? আর সবগুলো আমি কিন্তু বলতেছি যে সবগুলোর ব্যাখ্যা এখন দিতে গেলে 90টা প্রশ্নের ব্যাখ্যা দিলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য যেটা ব্যাখ্যা প্রয়োজন যতটুকুন সেটা আমি দিব, ঠিক আছে? আর বাকিগুলো আমরা ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তীতে এক্সপ্লেইন করব। তো কুল কাঠের আগুনের প্রকৃত অর্থ কি? তো কুল কাঠের আগুন তো তীব্র জ্বালা, আমরা এটা সবাই জানি। কুল কাঠের আগুন এটা একটা বাগধারা, তাই না? এই বাগধারার অর্থ হচ্ছে তীব্র জ্বালা। আচ্ছা, তাহলে আমরা চলে যাই পরের প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন, দেখেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে লেখা আছে নোয়িং লিটিল অ্যালজেব্রা। এখানেও নোয়িং লিটিল অ্যালজেব্রা, নোয়িং লিটিল অ্যালজেব্রা, নোয়িং লিটিল অ্যালজেব্রা। আচ্ছা, নোয়িং লিটিল অ্যালজেব্রা মানে অল্প বা বীজগণিত সম্পর্কে ধারণা না থাকার কারণে, লিটিল মানে নাই বললেই চলে, বীজগণিত সম্পর্কে ধারণা না থাকার কারণে। এখন বীজগণিত সম্পর্কে ধারণা কার নাই? নিশ্চয়ই কোনো একজন ব্যক্তির। এই যে কাজটা, এই অংশটা দেখে এটাকে বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসমেন্ট অফ মডিফায়ার। এই যে এই আগের অংশ দেখে বুঝতে হয় যে এই কাজটা করেছে কে বা এই কাজটা কার, সেই পরবর্তীতে সাবজেক্ট হিসেবে বসে। তার মানে এই যে নোয়িং লিটিল অ্যালজেব্রা মানে বীজগণিত কম জানার কারণে আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ, মানে আমি এটা, কোন একজন ব্যক্তি তো কম জানে অ্যালজেব্রা, সেই জন্য সেই এটাকে ডিফিকাল্ট পেয়েছে। তাহলে এই যে অর্থটা আছে বা এই যে ফ্রেজটা আছে, ফ্রেজটার অর্থ হচ্ছে কম বীজগণিত জানার কারণে। তাহলে দা প্রবলেম তো আর কম বীজগণিত জানে এটা হয় না, তার মানে এটা এই প্রশ্নের উত্তর হবে না। অবশ্যই একজন ব্যক্তি হবে। পরের সাবজেক্টটা নোয়িং লিটিল অ্যালজেব্রা সলভিং দা প্রবলেম, এটাও হবে না, ঠিক আছে? নোয়িং লিটিল অ্যালজেব্রা ইট তো কোনো একটা বস্তু বাচক শব্দ, এটা তো আর কম অ্যালজেব্রা জানে এরকম বলা যায় না, তাই না? সুতরাং এটাও হবে না। তাহলে এই প্রশ্নের উত্তর হবে নোয়িং লিটিল অ্যালজেব্রা আই, তার মানে আমি কম বীজগণিত জানার কারণে এটা সলভ করতে আমার কি হলো, মানে কঠিন হয়ে গেল বা সমস্যা হলো, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ। এই প্রশ্নের উত্তর হবে খ। আশা করি আপনারা সবাই এটাও পারছেন। এরপরে আমরা যদি আসি পরের প্রশ্ন, এটা একটা ট্যাগ কোশ্চেন। এখানে ট্যাগ কোশ্চেনটা এমন ছিল যে এখানে আসলে ব্যাংক
কথাটা তো সিঙ্গুলার মনে হচ্ছে, এটা প্লুরাল দিলে ব্যাংকস হতো। যেহেতু এইখানে ক্লোজ এস নাই, এস যেহেতু এইখানে নাই, সুতরাং বুঝে নিতে হচ্ছে এটা প্লুরাল। ঠিক আছে, এটা প্লুরাল, না হলে তো এখানে একটা এস বাই এস থাকতো। আর আমরা জানি যে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ আনতে হয়, যেহেতু প্রেজেন্ট টেন্স অবশ্যই এটাও হবে না এটাও হবে না, ডু আনতে হবে, তাই না? তাহলে ডু অথবা ডাজ আনতে হবে, তাহলে দুই জায়গাতেই ডু আছে, এই যে ও ডু আছে, এই যে ও ডু আছে। এখন এটা যেহেতু কোনো নেগেটিভ শব্দ নাই, তাহলে অবশ্যই একটা এনটি যুক্ত করতে হবে, সুতরাং এটাও হবে না। এই প্রশ্নের উত্তর হবে খ। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাই। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? এটা কি উত্তর করেছেন আপনারা? জীবনের প্রথম পরীক্ষা দিয়েছি, পারা উত্তরগুলো কনফিউজ ছিল যে কারণে ভুল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ভুল হতেই পারে। তারপরেও আপনাদের যারা অ্যাটেন্ড করেছেন ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করতে পারবেন, অসুবিধা নাই। এখানে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্ববিদ্যালয় যদি বলা হয় যে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি, অবশ্যই আমরা জানি এটা নালন্দা বিশ্ববিদ্যালয় আছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। আমরা চলে আসি পরের প্রশ্নে। পরে দেখেন একটা অঙ্ক আছে, পরে কি আছে? অঙ্ক আছে যে আপনি যদি এখানে এফ অফ এক্স সমান হয় এক্স কিউব মাইনাস 2x প্লাস 10 হলে এফ অফ জিরো সমান কত? মানে ফাংশন এক্স এর মান যদি আপনি জিরো ধরেন, তাহলে এখানে যদি এটারে জিরো ধরেন, এটারও যদি জিরো ধরেন, তাহলে উত্তর কত হবে? তাহলে এখানে জিরো ধরলে জিরোর কিউব জিরো জিরোই হবে, প্লাস এখানে 2 সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে, প্লাস না মাইনাস, মাইনাস এখানেও জিরো হয়ে যাবে, প্লাস 10। তার মানে এগুলো সব করলে হচ্ছে 10 হবে উত্তর, তাই তো? মানে 0 0 প্লাস 10, তার মানে প্লাস 10 হবে এই প্রশ্নের উত্তর। তার মানে এই যে এক্স এর জায়গায়, এই যে এফ অফ এক্স, এক্স এর জায়গায় কত ধরতে হবে? 0 ধরতে হবে। তাই এই জায়গাগুলোতে আপনি যদি 0 ধরেন, এখানে 0 ধরেন, এখানে 0 ধরেন, তাহলে দেখেন এই পুরোটাই 0 হয়ে যাচ্ছে, শুধু 10ই থাকতেছে। তার মানে 10 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কি পারছেন এটা? অবশ্যই পারার কথা। আচ্ছা, বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? এটা আমরা জানি যে সমাসের ভিতরে বিভিন্ন সমাসের যে সংজ্ঞা আছে, যেরকম সিংহ চিহ্নিত আসন, বা মহৎ যে নবী, তারপর দেখা যাচ্ছে যে কু যে মানে কাজ, বা যে ধরনের কদ যে আচার, কু যে আচার, এরকম, তাই না? তাহলে এগুলো আছে, একটা হচ্ছে বিশেষণ থাকে আর একটা হচ্ছে বিশেষ্য পদ থাকে, এগুলোকে কর্মধারায় সমাস বলা হয়। আমরা এটা ব্যাখ্যা আর এখন না জানি, এটা হচ্ছে বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হবে সেটা হচ্ছে কর্মধারায় সমাস। ঠিক আছে? আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। যে 10 নম্বর প্রশ্ন আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে? আচ্ছা, তাহলে দেখেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ মহাপরিচালক প্রাথমিক, সেটা আপনারা কি দিচ্ছেন বলেন? এটা আপনারা কোনটা উত্তর করেছেন? জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নাকি সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়? কি উত্তর করছেন আপনারা বলেন দেখি, কারা কি উত্তর করছেন? নিয়োগকারী কর্তৃপক্ষ, আচ্ছা, টিউটরের কথা অনেক ধন্যবাদ, পরীক্ষা ভালো হয়েছে, দোয়া করবেন। 68, আমরা যাচ্ছি সব। হ্যাঁ, অনেকে উত্তর করতেছেন, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সমাধান করে ফেলি। দেখেন, এই যে প্রশ্নটা আছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ আছে, আমরা জানি যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকেই মূলত হচ্ছে আমাদের নিয়োগ হয়, এবং এই যে অধিদপ্তরের প্রধানকে সর্বদা বলা হয়েছে মহাপরিচালক। তাহলে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মানে অধিদপ্তরের প্রধানকে বলা হয় মহাপরিচালক, এবং আমাদের যে প্রাথমিক ও গণশিক্ষা যে অধিদপ্তর, সেটার হচ্ছে আপনার পরিচালক, বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রধান তাকেই বলা হয় মহাপরিচালক। এনার মাধ্যমেই আমাদের কি হয়? নিয়োগ হয়। এটাই হবে এই প্রশ্নের উত্তর। আমরা পরের প্রশ্নে চলে আসি। দেখেন যে সমার্থক শব্দগুলো শনাক্ত করুন। তাহলে সমার্থক শব্দ কোনগুলা? আমরা যদি দেখি এখানে যে দিঘি, মানে দিঘি তো দিঘি, নদী, আমরা জানি যে নদী মানে হচ্ছে তটিনী বা সরিতে যে নদী, তো নদী আমরা জানি। আর প্রণালী, প্রণালী তো আসলে আমরা জানি যে প্রাকৃতিক ভাবে, তো মানে কৃত্রিম ভাবে তৈরি করা দুইটা জলরাশিকে যুক্ত করা, এটা না আসলে, ঠিক আছে?
তাহলে শৈবালিনী, হ্যাঁ শৈবালিনী মানেও নদী, আবার তরঙ্গিনী সেটাও নদী, সরিং না, এটা হবে সরিত, ঠিক আছে সরিত। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। এখানে আসলে গাং গাং নদী বলা যায়, তটিনীয় নদী বলে, কিন্তু অর্ণব মানে তো সমুদ্র, এটা হয় না, ঠিক আছে। এখানে আবার স্রোতস্বিনী মানে নদী, কিন্তু সিন্ধু মানে তো আবার সাগর বা সমুদ্র, এটাও হয় না। সুতরাং এখানে মনে করেন প্রণালী এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, এখানে অর্ণবটা তটিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ না, আবার সিন্ধুটা স্রোতস্বিনীর সাথে, কিন্তু এইখানে দেখেন শৈবালিনী, তরঙ্গিনী এবং সরিত। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে খ, খ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ফান্ড ফর ক্লাইমেট কন্ট্রোল, আছে না, এটা না। আমরা এখানে আসি যে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন, ক্লাইমেট ফ্রেমওয়ার্ক কনভেনশন কি আছে ওই পাশে? আচ্ছা, যে ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ এই যে ক্লাইমেট চেঞ্জ যেটা আছে এটা হবে এই যে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জ হবে ওই যে ইউএনএফসিসি এর পূর্ণরূপ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট কাউন্সিল না, ঠিক আছে, ক্লাইমেট কাউন্সিল দেওয়া আছে বিভিন্ন জায়গায়, এইটা হবে না এই প্রশ্নের উত্তর। আমরা এবার পরেরটা আসি, 13 নম্বর প্রশ্নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট, এটা তো মোটামুটি একটা কমন প্রশ্ন, তবে এটা অনেকে কনফিউজড হতে পারে কোন জায়গায়। এই যে লুক ফরওয়ার্ড, আমরা জানি লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এর পরে সর্বদা কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি হয়। তবে এখানে সতর্কতার বিষয় ছিল এরকম যে এখানে দেখেন টুটা এই জায়গায় দেওয়া নাই, এখানে টু দেওয়া নাই, কিন্তু টু তো এই যে এখানে দেওয়া আছে। অনেকে সরাসরি গোয়া দিতে পারে, কিন্তু গোয়া দিলে তো লুক ফরওয়ার্ড টু তো লাগবে, টু তো আর এখানে দেওয়া নাই, টুটাকে আপনার অপশনে দেওয়া আছে। আমি এরকম ভাবে কিন্তু আপনাদের ইট ইজ টাইম বা হাই টাইম দিয়ে একটা প্রশ্ন সলভ করাইছিলাম, আপনাদের মনে আছে কিনা। আর এইগুলো কতবার বলছি এটা তো আপনারাই জানেন যে এই সমাধান করার সময় কতবার এই প্রশ্নগুলো বলা হয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কি? এই যে ক হবে এই প্রশ্নের উত্তর। টু সিং হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্ন চলে যাই, 14 নাম্বার। তো 14 নাম্বারে কি আছে দেখেন, 14 নাম্বারে হচ্ছে 1 থেকে এত বিয়োগ করলে কত হয়। তো এই বিয়োগটা তো আপনারাই করতে পারবেন, আমরা জানি যে এরকম 1 দিয়ে, এরপরে এখানে যেহেতু 1 2 3 4 চারটা সংখ্যা মানে অঙ্ক আছে, তাহলে 4টা অঙ্ক দিয়ে দেন। এরপরে আপনি 0.0999, এটা আসলে করবেন, এটা করলে মনে হয় এটাই উত্তর আসবে, এই যে এটা, ঠিক আছে। তো যেটা উত্তর আসে সেটা করবেন, এটা আসলে আমাদের খুব কঠিন কোনো অঙ্ক ছিল না। 1 থেকে এটা ওইভাবে বিয়োগ করলে যেটা আসবে, এখানে মনে হয় এই কয় উত্তর আসবে, ঠিক আছে। ক আসবে না। আপনারা কি উত্তর করেছেন? টু সিং। এত সহজে স্যার, এত সহজ যদি বিসিএস করতো। আচ্ছা যাই হোক, তাহলে এন একটা বসতো। আচ্ছা, তো আপনারা মোটামুটি যারা পরীক্ষা দিয়েছেন সবাই একটু শেষ পর্যন্ত মিলান, যে দেখেন কতগুলো হয়, তারপর আমরা আলোচনা করব যে কাট মার্কস কেমন কি হতে পারে, সব বিষয় নিয়ে কথা বলবো। বাগধারা যুগলের মধ্যে কোনটা সর্বাধিক সমার্থক? চাঁদের অমাবস্যা, আকাশ কুসুম। হয় না। বক ধার্মিক, বিড়াল তপস্বী। আচ্ছা, তাহলে দেখেন বক ধার্মিক এবং বিড়াল তপস্বী দুইটার মানেই হচ্ছে কি? ভণ্ড। রুই কাতলো কেউ কাটা না, এগুলো হবে না। তাহলে বক ধার্মিক এবং বিড়াল তপস্বী এই দুইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে আমরা যদি আসি পরের প্রশ্নে, যদি আসি যে 15 নাম্বার 16 নাম্বার প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এটা আমাদের সবারই জানা, যেটা চণ্ডীদাসের একটা উক্তি, একদম কমন একটা কথা, এটা আমরা জানি। এরপরে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, তার মানে কিসে মন দেয়? আমরা জানি যে অধিকরণের ভিতরে আবার 3 প্রকার অধিকরণ কারক আছে না, যে বৈষয়িক অধিকরণ বা ভাব অধিকরণ, কাল অধিকরণ, আধার অধিকরণ, এই কি কয়েকটা। তাহলে এটা আছে বৈষয়িক অধিকরণ। যেরকম আমরা অনেক সময় বলি না যে ছেলেটি অঙ্কে কাঁচা, তাহলে কিসে? অঙ্কের নিচে দাগ দেওয়া আছে, বৈষয়িক অধিকরণ। তাহলে কোথায় মন দেয়? পাঠে। সুতরাং এটা আছে অধিকরণে সপ্তমী, পঞ্চমী হবে না, কারণ এখানে এ আছে বিভক্তি, তাই এ অতে থাকলে আমরা জানি সপ্তমী বিভক্তি হয়, ঠিক আছে। এটা তো আসলে আপনার অনেক সহজই ছিল, এগুলা নিয়ে সমস্যা নেই। আমরা পরের প্রশ্নগুলোতে যাই। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, এটাও খুব সহজ ছিল, এটা মোটামুটি সবাই জানে যে কুদরতি ক্ষুধা কমিশন। তো কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন আছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, এটাও অনেকে পারছেন এবং পারারই কথা, ঠিক আছে। আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আছে 19 নম্বরের, কোন বানানটি শুদ্ধ?
কোন বানানটি শুদ্ধ? এটা নিরীক্ষণ বানান, নয় রস্যি, রয় দীর্ঘি, ক্য আর হচ্ছে মূর্ধন্য ন, এটা হচ্ছে সঠিক বানান। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? অনুভূতি বুঝতে পারা, তাহলে আবেগ অনুভূতি এগুলো যেহেতু একসাথে জড়িত একটা বিষয়, সুতরাং কারো অনুভূতি বুঝতে গেলে কি লাগবে? এটা আবেগগত একটা লক্ষণ, আবেগ থাকতে হবে, তাহলেই অন্য একজনের কি অনুভূতি বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাও খুবই সহজ ছিল। 21 নাম্বার প্রশ্নে আমরা চলে আসি। 21 নাম্বারের আগে যদি আমি বলি যে 20 নাম্বার পর্যন্ত কার কয়টা হয়েছে একটু বলেন তো, 20 নাম্বার পর্যন্ত কয়টা হলো আপনাদেরকে? আপনারা একটু কমেন্টে জানান। আর আমরা এখন অরণ্যে রোদন, তাহলে অরণ্যে রোদন মানে নিষ্ফল আবেদন, তাই না? এটার ইংরেজি অনুবাদ হচ্ছে ক্রাই ইন ওয়াইল্ডারনেস, ক্রাই ইন ওয়াইল্ডারনেস, এটা মোটামুটি আমাদের অনেকেরই জানা। আচ্ছা, এরপরে আমরা যদি 22 নাম্বার প্রশ্নটা দেখি, এটা একটা দেখেন, এটা টু বিট অ্যাবাউট দ্য বুশ, এটা আছে দ্য হাইড দ্য ট্রুথ, টু স্পিক ডিরেক্টলি, টু ডিলে দ্য ম্যাটার, টু টক ইরেলিভেন্টলি। তা আমি এটা প্রশ্নের উত্তরও দু এক জায়গায় দু এক রকম দেখলাম, তবে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নের উত্তর হবে ঘ, কারণ এটা হচ্ছে যে টু বিট অ্যাবাউট দ্য বুশ, তার মানে সঠিকভাবে মানে পয়েন্টে কথা না বলে এলোমেলো ভাবে কথা বলা। ঠিক আছে, মানে একটা কথা অনেক জড়ানো পেঁচানো, মানে যা প্রাসঙ্গিক নাই, মানে প্রাসঙ্গিকতা নাই, সেই বিষয় নিয়ে চলে আসা। ধরে নেন যে এখন সমাধান দিচ্ছি আমি, এমন কিছু বিষয় ইন্ট্রোডিউস করলাম যে মেইন জিনিসটাই থাকলো না। তো টু টক ইরেলিভেন্টলি মানে হচ্ছে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা। ঠিক আছে, মেইন পয়েন্টে না আসা। অনেক জায়গায় টু ডিলে দ্য ম্যাটার দেখলাম, তবে আমার কাছে সঠিক উত্তর মনে হয়েছে টু টক ইরেলিভেন্টলি, কারণ অন্যবার এই প্রশ্নটা যখন এসেছে তখন এরকম ছিল যে দেখা ছিল যে টু টক সামথিং অ্যাবাউট উইচ ইজ নট টু দ্য পয়েন্ট, মানে পয়েন্টে কথা না বলে আশপাশে কথা বলা, মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা। সুতরাং এটাই আমার কাছে সঠিক মনে হয়েছে। আপনারা ঘয় সঠিক উত্তর দিতে পারেন। আচ্ছা, এরকম কনফিউজিং প্রশ্ন দুই একটা থাকবে। আর উইচ ইজ নোন অ্যাজ গোল্ডেন এজ, এটা আমি বেশ কয়েকবারই বলছিলাম, আপনারা মনে হয় আমার ক্লাস যারা করছেন আপনারা একটু বলেন যে এই প্রশ্নটা কি কমন পাচ্ছে কিনা। ঠিক আছে, কমন হয়েছে কিনা আপনারা একটু বলবেন। এটা আছে এলিজাবেথান পিরিয়ড, এবং এলিজাবেথান পিরিয়ডে শেক্সপিয়ারের জন্ম। এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603 পর্যন্ত, এগুলো আপনাদের সবাই জানা আছে। আর আমরা জানি যে বৃত্তের ব্যাস যদি 3 গুণ করা হয়, তাহলে বৃত্তের ব্যাস যদি 3 গুণ করা হয়, মনে করেন যে বৃত্তের ব্যাস আর ব্যাস 3 গুণ হলে তো ব্যাসার্ধ 3 গুণ হবে। আর আমরা জানি ব্যাসার্ধের উপর স্কোয়ার হয়, তাই না? যে এটা যখন ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা জানি যে 2 পাই আর স্কোয়ার, তাই আর মানে তো ব্যাসার্ধ, ব্যাসকে যদি 3 গুণ করা হয় ব্যাসার্ধ তো 3 গুণ বৃদ্ধি পাবে, মানে এর উপরে একটা স্কোয়ার দিলে বোঝা যাচ্ছে যে মোটামুটি এটা 9 গুণ হবে। 3 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 9 গুণ, 3 তিরিকে 9। এটা আমরা আর বড় অন্য কোনো ভাবে ব্যাখ্যা করলাম না। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক, এটা এই পরবর্তীতেই আমি জানলাম, এগুলো আমার ওইভাবে জানা ছিল না, উত্তর দেখেই জানছি। এটা উত্তর হবে হচ্ছে শিশুর, এই প্রশ্নের উত্তর হবে শিশুর। এই জায়গা দিয়ে যারা আপনারা আছেন এখন পর্যন্ত ক্লাসটা করতেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই আমার পরিচিত, অনেকে পরীক্ষা দিয়েছেনও। আপনারা একটু বলবেন যে আসলে আমি যেগুলো পড়াইছিলাম সেগুলো কি কমন আসছে কিনা। অনেক জিনিসই কমন আসছে, মানে ইংরেজিতে এখনো কিছু জিনিস দেখা হয়েছে, আরো তো রয়ে গেছে, তাই না? এরকম উল্লাস, তো উল্লাস উত প্লাস লাশ, তো এখানে আমাদের মনে হয় হয়তো টাইপিং মিস্টেক হতে পারে। তো এই দুইটা জিনিস একই দেওয়া হচ্ছে, তো দুইটা একই না, এখানে আমার মনে হয় অন্য একটা জায়গায় আমি দেখলাম যে আপনার এখানে দীর্ঘ উ আছে বা অন্য কিছু আছে, মানে এখানে মূলত হবে হচ্ছে উত প্লাস লাশ। তো এটা যাদের ছিল সঠিক উত্তর হবে এটাই। তো এটা ঘতে ছিল মনে হয় দেখলাম। তো যাই হোক, এটা যারা যেটা অপশনে ছিল এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে আসি। উইচ ওয়ান ইজ রং স্পেলিং? তো প্রসপারিটি বানানো আছে, এখানে ই হওয়ার কথা, কিন্তু প্রসপার, আপনারা সবাই জানেন যে প্রসপার PROSPERITY প্রসপারিটি এরকম হতে পারে। সুতরাং এখানে কি দেওয়া? এ দেওয়া, তার মানে এটা ভুল আছে। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে রং স্পেলিং কোনটা? হ্যাপিনেস ঠিক আছে, নেসেসারি ঠিক আছে, ইনফ্লুয়েন্সও ঠিক আছে। সুতরাং এই গ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে আসি। বাক্যের ক্ষুদ্রতম একক, বাক্যের ক্ষুদ্রতম বললে অবশ্যই সেটা হবে শব্দ।
আর যদি বলতো ভাষার, যদি বলা হতো ভাষার ক্ষুদ্রতম একক ভাষা, তাহলে অবশ্যই সেটা হতো ধ্বনি। কিন্তু যেহেতু এখানে বাক্যের ক্ষুদ্রতম একক বলা হয়েছে, বাক্যের ক্ষুদ্রতম একক হবে কি শব্দ। আহ তো আপনারা কার কেমন হচ্ছে একটু জানাবেন যে স্যার হচ্ছে। আচ্ছা, হু রোড, এটা তো আমি বলি নাই, কিন্তু এটা মোটামুটি খুবই কমন রিপিটেড কোশ্চেন, সবসময় আসে, এই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। দ্য গড অফ স্মল থিংস, এটা হচ্ছে অরুন্ধতী রায়ের লেখা। এটা খুবই মানে বিখ্যাত একটা লেখা ওনার, ঠিক আছে। আর এটা মোটামুটি ভাবে সাধারণ জ্ঞানের বইগুলোতেও এটা পাওয়া যায়। এটা যে একদম ইংরেজি সাহিত্য থেকে খুব কঠিন একটা প্রশ্ন আসছে, বিষয়টা এমন না। আচ্ছা, এরপরে হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে করিল বাড়ি। আচ্ছা, নাকি ঝরিল বাড়ি, কি হবে? যাই হোক, হৃদয় মাঝে মেঘ উদয় করি, এটা আসলে হয় না, কারণ আমরা ছোটবেলা মনে হয় এরকম পড়েছিলাম যে আমার হৃদয় মাঝারে আশার বীজ উক্ত হইল বা বপ্ত হইলো, এরকম একটা ছিল। তা হৃদয়ের তো মাঝার হয় না, তাই না? তার মানে এখানে যে হৃদয় মাঝে তো আর মেঘ উদয় হতে পারে না, মানে এটা একটা অসঙ্গতি, ঠিক আছে। এটা কি হবে? এটা হবে একটা অসঙ্গতি। আচ্ছা, এখানে বলা হয়েছে গসাগু নির্ণয় করো, তাহলে গসাগু তো আমরা মনে হয় সবাই মোটামুটি নির্ণয় করতে পারি। তো সেটা আমরা একটু এখান থেকে দেখে নিই যে আসলে গসাগু আচ্ছা, গসাগুটা কত হয় আমরা একটু দেখি এখানে, যে ফোর এ স্কোয়ারকে আমরা যদি করি 2a এর উপর স্কোয়ার -1, তাহলে এখানে হয় 1 এর উপরেও যদি স্কোয়ার দেওয়া হয় সেক্ষেত্রে হবে যে 2a + 1 আর 2a - 1, তাই না? আচ্ছা, আর এখানে যদি আমরা পরে এটাকে করি তাহলে হবে হচ্ছে যে 2, এখানে যদি আমরা লিখি যে 2a এর উপর স্কোয়ার প্লাস 2a - 2a 2 × 2a -1 এর উপর স্কোয়ার, তাহলে এখানে আমাদের বেশি হয়ে যাচ্ছে কি? বেশি হয়ে যাচ্ছে হলো যে 2টা a স্কোয়ার। এখানে কি আগে আমরা একটু দেখি যে প্রশ্নটা ঠিক আছে। 2a স্কোয়ার প্লাস আচ্ছা, তাহলে 2s এখানে আমাদের বেশি হয়ে যাচ্ছে যেটা। আচ্ছা, এই প্রশ্নটা গসাগু তাহলে আমাদের 4a। আর আরেকটা জিনিস আপনি দেখেন যে এখানে কিন্তু আমাদের প্লাস আছে এবং এখানে 2a মাইনাস আছে, কিন্তু আমরা যদি এইখানে করি দেখবেন যে আমাদের মাইনাসের সূত্র আসতেছে যে 2a - 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, এরকম। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে 2a মাইনাস, মানে প্লাস হওয়ার সম্ভাবনা নাই, কারণ দুই জায়গাতেই আমাদের মিল থাকবে, সেটাই গসাগু হবে। এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে 2a - 1, ঠিক আছে। 2a - 1 যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। আমরা 32 নাম্বার প্রশ্নটা একটু দেখি, ঠিক আছে। 32 নাম্বারটা, ওইটা 2a + 1, 2a - 1, এটা 2a - 1। আচ্ছা, আপনারা কোনটা দিয়েছেন বলেন তো দেখি এই প্রশ্নটা। 2a - 1ই তো এটা হওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা, 2a - 1, রাইট স্যার, হ্যাঁ। যাই হোক, এটা হবে। আর আমরা এই পরের প্রশ্নটা একটু সমাধান করি। তো 18 ফুট উঁচু একটি, আমরা যদি এটা আমরা মনে হয় সবাই পারবো যে 18 ফুট উঁচু যদি এরকম একটা গাছ হয়, যে এটা 18 ফুট, এই 18 ফুট থেকে কি হলো, x উচ্চতায় মনে করেন যে ভেঙে গেলে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে এই যে অংশটা, এই অংশটা আসছে 18 ফুট বিয়োগ এই x, এটা পুরোটা যদি 18 ফুট হয়
আর এইটুকের মান যদি হয় এক্স, তাহলে এটা হবে হচ্ছে এই যে ভাঙা অংশের যে দৈর্ঘ্যটা হবে এটা হবে 18 বিয়োগ এক্স। তাহলে আমাকে বলা হয়েছে যে কত উচ্চতায় ভেঙেছে এটা, তাই না? তা আমরা জানি যে যেহেতু 30 ডিগ্রির কথা বলা আছে, আমরা এখানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা সাইন 30 ডিগ্রি নিতে পারি, কারণ সাইনের সূত্রে কিন্তু লম্ব বাই অতিভুজ আছে সাইন। তাহলে আমরা যদি এখানে সাইন 30 ডিগ্রি নিই, তাহলে সাইন 30 ডিগ্রি, তা সাইন সমান আমরা কি জানি বলেন তো? সাইন সমান হচ্ছে আমরা জানি যে অলস, লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে? অলস, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে যদি লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের এক্স আর অতিভুজ কত 18 মাইনাস এক্স। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে 2x সমান 18 মাইনাস এক্স। এক্সটা যদি এই পাশে চলে আসে তাহলে 3x সমান 18 আর এক্স এর মান হচ্ছে তাহলে 6। তাহলে আমাদের এই যে এক্স এর মান, এটার মান হয়ে যাচ্ছে কত? 6। এখানে বলছে যে কত উচ্চতায় ভাঙছে, তাহলে 6 ফুট উচ্চতায় মাটি স্পর্শ করেছে, ঠিক আছে? 6 ফুট উচ্চতায় ভেঙেছে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে আসি। 33 নাম্বার, জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? তো এটা আমাদের মোটামুটি মুখস্থ থেকেই আসছে যে জ্যোৎস্না বানান জ্যোৎস্না হচ্ছে তৎসম, তারপরে জ্যোৎস্না সেটা হচ্ছে অর্ধ তৎসম, এভাবে আর কি আসছে, কারণ জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, আর বিশ্ব মানবাধিকার দিবস, এটা মোটামুটি আমাদের সবারই পরিচিত একটা প্রশ্ন, কমন প্রশ্ন, 10 ডিসেম্বর, ঠিক আছে? এরপর আমি যখন আপনাদেরকে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ মানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়াচ্ছিলাম, তখন এটাও একদিন পড়ানো হয়েছিল যে সল্ট অফ লাইফ, তারপর সল্ট অফ দ্য ওয়ার্ল্ড এর অর্থ কি। আশা করি এটাও পরীক্ষার হলে আপনারা মানে মনে করতে পারছেন। এটা হচ্ছে ভ্যালুয়েবল থিংস, ভ্যালুয়েবল থিংস। তাহলে সল্ট অফ লাইফ হচ্ছে ভ্যালুয়েবল থিংস। এটা ব্যাখ্যা দিয়ে সুন্দর করেই আপনাদেরকে দেখানো হয়েছিল। এরপরে আমরা 36 নাম্বার প্রশ্নে চলে আসি। 36 হচ্ছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে, হ্যাঁ আমরা জানি যে কোন একটা ত্রিভুজকে যদি 3টি বাহুই বর্ধিত করা হয় তাহলে বর্ধিতাংশের সমষ্টি হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো হয়েছে। ফিরোজা বেগম আপু লেখছে প্রথম পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, যাক মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা যদি এর পরের প্রশ্নটা 37 নাম্বার, আয়শা ইজ এ গুড গার্ল, তাহলে এই যে গার্লটা কি হবে? গার্লটা অবশ্যই এটা একটা কমন নাউন, ঠিক আছে? আমরা মোটামুটি এটা মনে হয় সবাই পারছি এবং খুব সহজ একটা প্রশ্ন ছিল, তাই না? আচ্ছা, এই যে সহজ প্রশ্নগুলো থেকে কাট মার্কস কেমন হতে পারে আপনারা একটু মনে মনে প্রেডিকশন করেন তো। টু ইর ইজ হিউম্যান, ফরগিভ ইজ ডিভাইন, এটা আসলে প্রশ্নটা শুধু এইটুক না, আরো একটু থাকার উচিত ছিল যে টু ইর ইজ হিউম্যান বিং, টু ইর ইজ হিউম্যান বিং, টু ফরগিভ ইজ ডিভাইন, এরকম আর কি পুরো উক্তিটা হচ্ছে এরকম, কিন্তু আপনাদের আসছে টু ফরগিভ ইজ ডিভাইন। এটা হচ্ছে আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত উক্তি। এটা কিন্তু আমি আপনাদেরকে অনেকবার বলছি যে যে ব্যক্তিগুলোর কোটেশন পড়বেন, আমি নামই বলছিলাম যে কোটেশন পড়বেন হচ্ছে আলেকজান্ডার পোপ, আর পড়বেন হচ্ছে জন মিল্টন, জন মিল্টন, আর হচ্ছে জন কিটস। এই কয়জনের আমি কিন্তু বলছিলাম যে এনাদের লেখা পড়ার দরকার নেই, মানে এনারা কি কি লিখছে এটা পড়ার প্রয়োজন নেই, কিন্তু এটা আপনাদের অবশ্যই পড়তে হবে যে এনাদের কোটেশন গুলো। তাই সেই কোটেশন কিন্তু এই যে আবার শেক্সপিয়ারের বলছিলাম লেখাও পড়তে কোটেশনও পড়তে, এই যে আলেকজান্ডার পোপ থেকে চলে আসছে, খুবই সহজ, এটা কয়েকবারই বলা হয়েছিল আপনাদেরকে। তাহলে এটা হচ্ছে আলেকজান্ডার পোপ, যে মানুষ বলতেই ভুল, বা ভুল করা মানবীয় এবং ক্ষমা করা কি স্বর্গীয়। আমরা চলে আসি পরের প্রশ্নে যে কোনটি নয় তৎপুরুষ নয়। নয় তৎপুরুষ বলতে আসলে আমরা জানি যে যেটা দ্বারা না বুঝায় বা নেগেটিভ অর্থ এরকম বুঝায়, তাই না? তো আমরা এইখানে নেগেটিভ অর্থ যদি বলি এরকম নয় এক, সেটা হচ্ছে অনেক, নয় ইষ্ট তাহলে অনিষ্ট, নয় বা নেই ঐক্য অনৈক্য, কিন্তু নয় রান্ন অপরাহ্ন এরকম তো আর হয় না, এটা তো আসলে কোনো রকম নেগেটিভ কোনো কিছু বোঝায় না। সুতরাং নয় তৎপুরুষ নয় হচ্ছে অপরাহ্ন, ঠিক আছে? অপরাহ্ন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, আমরা এইবার একটা অঙ্কে চলে আসি। এই সব পাঁচমেশালি অঙ্ক, ইংরেজি, বাংলা সবকিছু একসাথে করা লাগতেছে, তাই না?
তাহলে অ্যারেঞ্জ এটা হচ্ছে আমরা জানি যে পারমুটেশন কম্বিনেশন থেকে এই অঙ্কগুলো আসে, এটা সাধারণত আসে না। তারপরে এই প্রশ্নটা হয়তো যারা স্বাভাবিকভাবে প্রশ্ন নিছেন বা সায়েন্সের ছিলেন না তাদের জন্য হয়তো একটু কঠিন হয়ে গেছে, কিন্তু আমরা এটা একটু সহজভাবে করে ফেলি। দেখেন এখানে মোট কয়টা সংখ্যা আছে, মানে কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7, তাহলে মোট বর্ণ আছে কয়টা, 7টা, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল। আর এর ভিতরে রিপিট বর্ণ আছে কয়টা বলেন তো, দেখেন আর আছে 2 বার, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে এ আছে 2 বার, তার মানে এটাও হবে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন এটাকে করলে আমরা জানি এই 7 দিয়ে 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ এই থেকে 1 পর্যন্ত যাওয়া আর কি, 3 গুণ 2। আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1 গুণ তার সাথে আবার 2 গুণ 1, তার মানে এটা আপনি এই 2 যদি কাটেন তাহলে এইখানে হচ্ছে 4 কে কাটা যায়, মানে 2 গুণ 4, 4 কাটা যাচ্ছে। তাইলে আপনার থাকতেছে হচ্ছে, আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি, দেখেন এখানে কিন্তু আপনার থাকতেছে 6 5 মানে 6 7 5 আবার 3 2, এই কয়টা গুণ করলে কত হবে আপনারা একটু গুণ করবেন। এটা গুণ করলে সম্ভবত 1236 বা এরকম কিছু একটা হবে। ঠিক আছে, আপনারা একটু গুণ করে কমেন্টে বলেন যে 7 আমরা যদি গুণ করি এখানে যে 6 7 42, 42 গুণ 5, 42 গুণ 5 দিলে হচ্ছে 0, 0 হাতে হচ্ছে 1, 4 5 20 আর এত, আর হচ্ছে এর সাথে যদি আমরা 3 দুগুণ 6 গুণ করি 6, তাহলে 0 6 1 6 6 দুগুণ 12, 1260, হ্যাঁ এরকমই একটা হচ্ছে। তার মানে এইটা হচ্ছে মোটামুটি ভাবে যে অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো যদি আমরা সাজাই তাহলে মোট এত ভাবে সাজানো যাবে। কিন্তু এরা বলছে যে যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না, মানে আর দুইটি কি থাকবে না, পাশাপাশি থাকবে না। তাহলে পাশাপাশি যদি না থাকে আমি আগে দেখি যে পাশাপাশি ধরে কয়বার সাজানো যায়, মানে পাশাপাশি থাকতে পারে এরকম ভাবে সাজানো যাবে যতবার, ওইটা বাদ দেবো এর থেকে, তাহলেই তো পাশাপাশি আর থাকতেছে না। তাহলে পাশাপাশি যখন থাকবে না ওইটা বলা হচ্ছে তখন আমরা আগে এটাকে পাশাপাশি ধরি, তার মানে এই দুইটাকে একটা ধরি। তাহলে এই দুইটাকে যখন আমি পাশাপাশি ধরতেছি তাহলে দুইটা মিলে একটা হয়ে যাচ্ছে, তখন আমার থাকতেছে 6টা, মানে 6 ফ্যাক্টোরিয়াল। আর এখানে এ আছে 2টা, মানে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 6 ফ্যাক্টোরিয়াল দিলে হবে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এই 2 আর 2 কাটা গেলে এখানে থাকতেছে হচ্ছে 530, 30 গুণ 4 দিলে 120, 120 গুণ 3 দিলে হচ্ছে 360। তার মানে 360 বার আছে যে এরকম এক জায়গায় রাইখে ওদেরকে সাজানো যায়, কিন্তু ওরা বলছে যে এমন ভাবে সাজাতে হবে যে এক জায়গায় থাকবে না। তাহলে মোট সাজানো যাবে এত ভাবে, আর এত ভাবে সাজানো যাবে যেখানে এরা এক জায়গা থাকবে। সুতরাং এই এক জায়গা থাকবে যত ভাবে ওইটা যদি আমি বাদ দিই, 360 বাদ দিয়ে দিই, তাহলে এখানে 0 6 6 0 9 আছে কত হলে 12 হবে, এই যে 3 আছে কত হলে 12 হবে, 900। তাহলে 900 হবে এই প্রশ্নের উত্তর, যে এতবার হচ্ছে থাকবে যে আপনার পাশাপাশি থাকবে না, এলোমেলো থাকবে, কারণ পাশাপাশি থাকবে এতবার আর মোট সাজানো যায় হচ্ছে এতবার। তাহলে মোট থেকে পাশাপাশি থাকবে কতবার ওইটা বাদ দিলেই আমরা উত্তর পেয়ে যাবো ইনশাল্লাহ। মনে হয় যারা এই পারমুটেশন কম্বিনেশন আগে পড়ছেন তারা বুঝতে পারছেন, আর যারা নতুন তাদের ক্ষেত্রে বলবো যে এগুলো নিয়ে পরবর্তীতে ব্যাখ্যামূলক ক্লাস করানো যাবে। এখন আসলে এটা আমি ব্যাখ্যা দিতে পারতেছি না, তাইলে আমাদের যেহেতু 90টা প্রশ্ন সলভ করতে হবে আমরা করে পারবো না। ঠিক আছে, বলছে যে এ স্কোয়ার বি কিউব বাই সি স্কোয়ার ডি কে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তো এগুলো তো আর বলার কিছু নাই, এ তো আপনারা সবাই পারেন। যে মনে করেন যে এই যে এখানে আছে না যে স্কোয়ার বি কিউব সি স্কোয়ার, এটা উত্তর বলে দিলেই হয়ে যায়, কিন্তু তারপরে একটু এতকে এত দ্বারা ভাগ, তা ভাগ করলে আমরা জানি যে ভাগের জায়গায় গুণ দিলে এটা উল্টে যায়। তাহলে উপরে সি ডি কিউব হয়ে গেল আর নিচে হয়ে গেল এ কিউব বি স্কোয়ার। মানে আমি আর কিন্তু করলাম না, মানে মেলা ব্যাখ্যা করলাম না, এই ব্যাখ্যা করার জিনিস না, তাই কাটাকাটি করে দিচ্ছি। এখানে সি আছে 2টা, তাহলে এখানে আছে একটা, এখানে আর একটা থাকে, এখানে আছে একটা, এখানে আছে হচ্ছে 3টা, তাহলে এখানে 2টা থাকে। এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে 3টা, একটা থাকে। এখানে বি কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানেও একটা থাকে, তাই তো বি, তাহলে বি ডি স্কোয়ার আর নিচে থাকে এ সি, তা বি ডি স্কোয়ার এ সি এটা আছে ঘতে, তাহলে এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, মানে আমি একবার ওই যে ভাগ করা বলছিল আমি গুণ করে উল্টাই দিছি, তাই তো স্যার? আচ্ছা, তাহলে
এটা আর আমি ব্যাখ্যা করলাম না, আশা করি আপনারা পারছেন। ঘ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। স্যার আমরা আজকে যে 90 মার্কসের একটা পরীক্ষা হয়েছে প্রাইমারিতে, এই প্রাইমারির যে 90 মার্কসের টোটাল সমাধান দিচ্ছি। আমাদের ভিতরে আমার খুব কাছের একটা ছোট ভাই, আমাদের সম্মানিত একজন শিক্ষক, সে হাজির হয়েছে, সে কিন্তু আছে। আপনারা চাইলে তাকে কিন্তু আমি একটু পরে নিয়ে আসবো আপনাদের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। আর তাকে আমার অসহ্য লাগে, এক্স্যাক্টলি, হ্যাঁ, বাংলায় অনুবাদ করুন, আই অ্যাম সিক অফ হিম। আই অ্যাম সিক অফ হিম, এই সিক মানে আসলে অসুস্থ না, এখানে বোঝানো হচ্ছে। এটা আসলে কি বোঝায় স্যার? এটা হচ্ছে গ্রুপ ভার্ব। আমরা জানি যে গ্রুপ ভার্বে প্রিপজিশনের কারণে কিন্তু বিভিন্ন সময় অর্থ কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়। তাহলে সিক অফ মানে অসহ্য করা, এখানে বোঝানো হচ্ছে। এখানে অসহত্যা লেখা আছে, আসলে এটা টাইপিং মিস্টেক। তাকে অসুস্থ করে দিয়েছে, অসুস্থ হবেই না, মানে সিক অফ মানে অসুস্থ পদে যা আছে সেটাই হবে উত্তর। সুতরাং এইভাবে আপনি দিলেও হয়ে যাবে। আচ্ছা, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এটা আপনারা সবাই জানেন, এটা আর আমি বললাম না, মানে কোনো ব্যাখ্যারও কিছু নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। এবং এগুলো হচ্ছে খুবই কমন প্রশ্ন, এগুলোর ব্যাখ্যারও প্রয়োজন নাই। আর কি ব্যাখ্যা দেবো বলেন? এই উক্তি যে উনি দেশে, এটা আমি কি ব্যাখ্যা দিয়ে বোঝাবো? এটা তো কোনো ম্যাথও না, আবার কোনো ইংলিশ গ্রামারও না, ঠিক আছে? এই জন্য এইগুলো শুধু আমি উত্তর বলে চলে যাচ্ছি, আপনারা একটু দেখবেন। এই যে দেখেন, সরি, আচ্ছা, এরপরে 45 নাম্বার প্রশ্ন আছে, না 44 নাম্বার। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, এ তো বিশাল বর্তমান সময়ের একটা নামটা নিয়ে অনেকে অনেক রকম বলে, তো আমরা সেটা না বলি। ওই ভেনিজুয়েলার যে বর্তমান বিরোধী দলীয় মানে নেতা, তো মারিয়া করিনা মাচাদো, তাই তো? এই যে আমরা জানি যে ভেনিজুয়েলার যে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে ধরে নিয়ে গেছে ট্রাম্প। তো একে তো ওইভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে যে ওকে আর কি মানে ডিফিট করার জন্য, ঠিক আছে? তো এটা মনে হয় আপনারা অনেকেই পারছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা পরের প্রশ্নে যাই। এগুলোর আসলে ব্যাখ্যা হয় না, আর ব্যাখ্যা হলেও আমি দিতে পারবো না, কারণ আমি তো সাধারণ জ্ঞান বাংলা বা অন্য বিষয়গুলো অত ভালো পারি না, ঠিক আছে? আচ্ছা, দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? তো এটা বিয়ে পাগলা বুড়ো, এর টানা মুখস্থ জিনিস, পড়ে ফেলবেন ভালো করে, ঠিক আছে? আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? স্বীকৃত হয় 1999 সালে, ঠিক আছে? স্বীকৃত হয় হচ্ছে 1999 সালে। কিন্তু যদি বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয় কত সাল থেকে, তাহলে কিন্তু 2000 সাল থেকে। কারণ স্বীকৃত হয় তো ওইটা মনে হয় নভেম্বর মাসে আর কি। তা নভেম্বরে যদি হয় 99 সালে, তাহলে পালিত তো হবে যেহেতু 21শে ফেব্রুয়ারি, তাহলে প্রথমবার পালিত হবে তো 20 সালে, যে, তাই না? এটা আর কি বুঝতে হয়। তবে সহজই ছিল, এটাও কমন প্রশ্ন, আমরা মনে হয় পারছি। বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? এটা হবে নাইট্রোজেন। বাতাসের মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, পরের প্রশ্নটাই চলে আসি আমরা। 48 নাম্বার প্রশ্ন। 48 নাম্বার প্রশ্নে আছে যে এত এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে। আগে এইটুক দেখি যে কি এইটুক করলে কত হয়, এখানেই করি। দেখেন এখানে আছে, আমরা জানি আগে কি করতে হয়, এর কাজ করতে হয়, তাই না? সব সময় আগে এর কাজ করতে হয়। এর কাজ যদি করি, এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে উপরে কিছু নাই, তাহলে 5/7। এখানে ভাগ থাকতেছে 7 7 আর 3 10, তাহলে উপরে 10 নিচে 7। আচ্ছা, এখন কি হবে? এখানে গুণ দিলে উল্টে যাবে, তাই নাকি স্যার? বাহ, ভালো স্যার, কিন্তু অসাধারণ, সব সাবজেক্ট পারেন স্যার, ঠিক আছে। এরপরে আমরা গুণ দিয়ে উপরে 7 নিয়ে গেলাম, নিচে কত নিলাম? 10। তাহলে এবার যদি কাটাকাটি করি, তাহলে এখানে হচ্ছে 2, তার মানে হাফ হচ্ছে, তাই তো? বলছে যে এর সাথে কত যোগ করলে 1 হবে, তাহলে এটা করলে যেহেতু হাফ হচ্ছে, তার সাথে আর হাফ যোগ করলে 1 হবে নাকি স্যার? তাই তো? আচ্ছা, তাহলে স্যার যেহেতু বলছে, আমার আর কিছু করার নাই, আমরা উত্তর দিয়ে দিলাম হাফ, ঠিক আছে? তাহলে হাফ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনার মনে হয় সবাই পারছেন। আর আরো একটা বিষয় আছে, প্রত্যেক ভাষার যে 4টা মৌলিক অংশ থাকে, সেই 4টা মৌলিক অংশের ভিতর এখানে 3টার কথা বলা আছে। আমরা জানি যে 4টা যে মৌলিক অংশ থাকে, একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, আর একটা হচ্ছে অর্থ। এই মোট আমরা জানি যে প্রত্যেকটা ভাষারই 4টা আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, আর একটা হচ্ছে কি অর্থ তত্ত্ব। তো এখানে 3টার কথা বলা হয়েছিল, এই যে ক হবে এই প্রশ্নের উত্তর। বর্ণ তত্ত্ব, সমাস তত্ত্ব এগুলো তো আর নাই নাকি স্যার? আচ্ছা,
তাহলে ক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে আমরা আসি সিনট্যাক্স। তা সিনট্যাক্স মানে তো বাক্য গঠন, সিনট্যাক্স মানেই হচ্ছে বাক্য তৈরি, আর তার মানেই বোঝা যাচ্ছে সেন্টেন্স বিল্ডিং। এই কমন প্রশ্ন, এগুলো নিয়ে কথা বলার মতো আসলে কোনো অবকাশ নাই, সুযোগ নাই, ঠিক আছে। 51 নম্বর প্রশ্ন, অমি সেইড আই শ্যাল গো টু, এটা আসলে ন্যারেশন থেকে আসছে এবং খুবই সহজ একটা ন্যারেশন, ঠিক আছে। এগুলো বলার কিছু নাই। এখানে একটা বিষয় মানে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে শ্যাল থাকলে ওইটা কিন্তু পাস্টে যে শুড হয় না। আমরা মনে রাখবো যে শ্যাল থাকুক আর উইল থাকুক, ওইটা উড হয়ে যায়, কারণ শুডের একটা নির্দিষ্ট অর্থ আছে। শুড বলতে সবসময় এমন বোঝায় না যে হতো, শুড বলতে বোঝায় যে উচিত, এরকম একটা অর্থ আছে। যার কারণে শ্যালের পাস্ট ফর্ম যদিও শুড, কিন্তু ন্যারেশন বা অন্যান্য সব জায়গাতে কিন্তু শ্যালের পাস্ট ফর্ম আসলে উড ইউজ করতে হয়, এটা একটু মাথায় রাখলেই হচ্ছে। তা এখানে তো নাই তো শুড, তাহলে তো অপশন যেরকম আছে, অপশনের উপর আসলে ডিপেন্ড করে যে প্রশ্ন কঠিন নাকি সহজ, ঠিক আছে। প্রশ্ন যখন একই ধরনের দিয়ে দেয়, তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, আমরা অবশ্যই সেইডের পরিবর্তে, সেইডের পরে যেহেতু কোনো অবজেক্ট নাই, এই জন্য আর টোল্ড দেওয়ারও প্রয়োজন নাই, আর টোল্ড অপশনেও নাই, টেনশন নাই। তাহলে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে নাকি স্যার? আচ্ছা, তাহলে এই জায়গায় সব জায়গাতেই দেখেন দ্যাট আছে, দ্যাট দ্বারা যুক্ত করেছি। এখানে আই, তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন, অবশ্যই এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে অমি, তাহলে অমি যেহেতু একটা ছেলের নাম, তাহলে হি হবে। তাহলে এটা বাদ গেল, এটা বাদ গেল, এই দুইটা বাদ চলে গেল, কারণ এই দুই জায়গাতেই আই দেওয়া আছে, তাহলে তো হচ্ছে না। আচ্ছা, আই দেওয়া আছে, আই হয়ে গেল, তাহলে হচ্ছে না। এইবার এখানে দেখেন উইল দেওয়া আছে, শ্যালের পরিবর্তে উইল। আমরা জানি সর্বদা ভি অন থাকলে ভি টু বা প্রেজেন্ট থাকলে পাস্টে চলে যায়, সুতরাং এখানে ফিউচারে ছিল, ফিউচারেই রয়েছে, হবে না তো, এটা অবশ্যই পাস্টে যেতে হবে। তাহলে শ্যালের পাস্ট ফর্ম উড, তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক। ক হবে এই প্রশ্ন, এটা ব্যাখ্যা না করলেও চলতো। আর আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরি একদম যথাযথভাবে, সেটা হচ্ছে থ্রোলি, তাই তো। থ্রোলি মানে হচ্ছে আউট অ্যান্ড আউট, এটা হচ্ছে একদম আমরা ওই যে ওয়ার্ড মিনিং পড়ছি না, ওয়ার্ডস, অথবা দেখা যাচ্ছে এটা আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসও বলতে পারি, ঠিক আছে, পুরোপুরি যথাযথভাবে থ্রোলি। আচ্ছা, এগুলো ব্যাখ্যা করার কিছু নাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে 30 টাকা 75 টাকার শতকরা কত। এইগুলো অঙ্ক আসলে আপনারা সবাই মনে হয় পারছেন, এগুলো করার দরকার ছিল না, এমনি জাস্ট আমি বলে দিচ্ছি উত্তরটা। এটা আপনি ধরে নেন যে আপনারা যেভাবে করবেন, যে 75 টাকার কত শতাংশ, মানে আপনি ধরেন দেন যে 75 এর x%, x% মানে x ভাগ 100, 75, আচ্ছা 75 এর x/100 সমান 30, এটা করলেই মনে করেন যে হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আপনি যদি কাটাকাটি করেন, এখানে হবে 3 25 75 নাকি, আর 4 25 100, তাহলে উপরে 3x/4 সমান 30। তাহলে এখানে লেখা যায়, এর নিচে কিছু নাই, মানে আমরা তো সরাসরি এটা কাটাকাটিও করতে পারি। কিভাবে কাটাকাটি করতে পারি? 3 দিয়ে 30 কে, 3 10 30, তার মানে উপরে থাকে হচ্ছে x, নিচে থাকে 4, আর এই পাশে 10, তার মানে x সমান হচ্ছে 40, তাই তো। এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাই তো স্যার। তাহলে আমরা যদি 8 গুণ করি, তাহলে এই 40 হবে, সুতরাং 40% হবে। ওইটুকুন বুঝলেই আপনারা যেভাবে পারেন ক্যালকুলেশন করবেন। আর পরের যে প্রশ্নটা আছে, এটাও আর ব্যাখ্যার প্রয়োজন নাই, আমরা এটা উত্তর বলে দিচ্ছি যে একটি স্কুলের 70%, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 25%। যারা 25% করছেন, পুরোপুরি আমরা আর এখন ব্যাখ্যা করতেছি না। 62, আচ্ছা 62 তো ভালো মার্কস। আপনারা কে কত পাইছেন আগে প্রশ্নের সমাধান করেন, তারপরে জানাবেন যে কার কত আসলে মার্কস এখন আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে একজন ভাষাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ। প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি? আপনারা যেহেতু প্রাইমারি সবাই টিচার হবেন, এটা তো জানতে হবে, তাই না। তো বাংলা ও গণিতের সাক্ষরতা, নাকি বাংলা ও ইংরেজির দক্ষতা, বাংলা ও আরবি? আসলে প্রথমত আমাদের সবারই ইংরেজির চেয়ে আগে প্রয়োজন হচ্ছে যে এই যে গণনা শেখা বা এই হিসাব করাটা, ঠিক আছে। সুতরাং বাংলা তো জানতেই হবে, সাথে আমাদের কি দরকার? গণিতের সাক্ষরতা, মানে গণিত শেখা আর কি। এখানে সাক্ষরতা মানে সিগনেচার বোঝানো হচ্ছে না, মানে শিক্ষাটা প্রয়োজন। বাংলা এবং গণিতের শিক্ষাটা হচ্ছে প্রথমত প্রয়োজন, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হবে প্রথম ধাপ। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কে চলে আসি, 56 নম্বর। এইখানে কি লেখা আছে? এখানে লেখা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তো যেহেতু কোনো কিছুই লেখা নাই, তার মানে বোঝা যাচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। বলতে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1,
আচ্ছা, তাহলে 7 বছর আগে, আমি যদি 7 বছর আগে ধরি যে পিতার বয়স ছিল 6x আর পুত্রের বয়স ছিল x, তার মানে 7 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 7x, তাই তো? 7 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 7x। তাহলে এই যে বর্তমানে যদি তাদের বয়সের সমষ্টি থাকে 70 বছর, তাহলে 7 বছর আগে দুইজনের বয়স, যেহেতু এটা পিতা এবং পুত্রের বয়স, তাই না? তাহলে 7 বছর আগে পিতার বয়সও এর থেকে 7 বছর কম ছিল, পুত্রের বয়সও এর থেকে 7 বছর কম ছিল, মানে মোট 14 বছর কম ছিল। তার মানে এই 7x সমান এখন কিন্তু লেখা যায়, এর থেকে 14 বিয়োগ করলে হয় 56, তাই তো? কারণ যে এটা হচ্ছে 7 বছর আগের বয়সের সমষ্টি, আর এটা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। তার মানে 7 বছর আগে 14 বছর কম ছিল ওনাদের বয়সের সমষ্টি, মানে 56 বছর ছিল। তার মানে এখানে আমি যদি 7 দিয়ে এটাকে কাটাকাটি করি 8, তার মানে x সমান কত হয়? 8 বছর। x সমান 8 বছর। এখন বলা হয়েছে যে তাহলে 6 বছর আগে আমরা 7 বছর আগে যেহেতু 6x ছিল, তার মানে 6 8 6 গুণ 8 যদি দেওয়া হয়, তার মানে 48 বছর ছিল হচ্ছে বাবার বয়স। 7 বছর পূর্বে 48 বছর ছিল। তাহলে 7 বছর পূর্বে যদি 48 বছর হয়, তাহলে বর্তমানে কত? 7 যোগ হবে, তাহলে 7 যোগ হলে 55। আর পুত্রের বয়স নিশ্চয়ই 7 বছর আগে ছিল, তাহলে 8 বছর, আর বর্তমানেও 7 বছর যোগ হবে, তার মানে 15। এটা হচ্ছে বর্তমান বয়স, তাই তো? আচ্ছা, এখন ওরা চেয়েছে 5 বছর পর, 5 বছর পর মানে বর্তমানও না, এর থেকে 5 বছর পরে, তার মানে আবার এর সাথে 5 যোগ করতে হবে নাকি স্যার? তাহলে এখানে হবে 60, আবার এখানে যদি আমি 5 যোগ করে দিই, এখানে হবে 5 যোগ করে দিলে হবে 20, তাই তো? এই অনুপাতটা কত? তাই অনুপাত কি করা যাবে? অবশ্যই করা যাবে। এখানে আমরা যদি এটা কাটাকাটি করি, তাহলে 1:3 কুড়ি 60, তাহলে 3:1। এখানে কি হবে? 3:1 আছে, তাহলে ক হবে প্রশ্নের উত্তর। তো এইগুলো ব্যাখ্যা বা সুন্দরভাবে করাবো আপনাদেরকে, এখন আর করানো যাচ্ছে না, এখন উত্তরগুলো একটু জানে নেন, ঠিক আছে? নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, উইকিপিডিয়া। কি হবে? আপনারা একটু এটা কমেন্ট করে জানান তো দেখি কেমন কে উত্তর দিচ্ছেন। সাক্ষরতা, হ্যাঁ, আপনারা একটু সবাই এটা বলেন তো দেখি কেমন পারছেন। আর যারা এখনো ভিডিওটা শেয়ার করেন না, একটু শেয়ার করে দেন। কেমন লাগতেছে এই সব কিছু মিলায়ে 90টা প্রশ্নের সমাধান দেওয়া আসলে নিঃসন্দেহে একটু কঠিন কাজ একজনের কাছে, ঠিক আছে, একক ব্যক্তি হিসাবে। তারপরে আমি চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে এটা বলা যায় যে একটু অনধিকার চর্চা হয়ে যাচ্ছে। তারপরেও আপনারা সাপোর্ট দেন, আপনারা একটু হেল্প করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর আপনারা কেমন কি করেছেন পরীক্ষায় একটু জানাবেন যে কত হয়েছে। শেয়ার তো একদম নাই, শেয়ার টেয়ার দেন নাই, সমস্যা নেই, শেয়ার না দিলেও আপনার সমাধানটা আগে নেন। এখানে 58 নাম্বারের আগে হচ্ছে 57তে আমরা একটু দেখি যে ফেসবুক, লিঙ্কডইন, তারপর টুইটার, এগুলো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। আর উইকিপিডিয়া হচ্ছে এটা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আর কি বিভিন্ন তথ্য, এটা যে স্টোর হাউস অফ ইনফরমেশন, এটা কোনো সোশ্যাল মিডিয়া না, মানে সামাজিক বা যোগাযোগ মাধ্যম না, ওটা হচ্ছে আলাদা। সুতরাং উইকিপিডিয়া হবে এই প্রশ্নের উত্তর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর আমরা জানি যে প্রফেশন অফ টিচিং, তো প্রফেশন অফ টিচিং কে কি বলা হয়? প্রফেশন অফ টিচিং কে বলা হয়েছে পেডাগজি, তাই না? পেডাগজি বলা হয় প্রফেশন অফ টিচিং কে। সুতরাং এটা নিয়ে আমরা মোটামুটি অনেক আগে থেকেই পড়াশোনা করা, এগুলো সবই কমন প্রশ্ন, এগুলো আমি আর কথা বলতেছি না। টাকায় 10টি কিনে টাকায় 15টি সমান সংখ্যক লিচু কিনে, বলছে টাকায় 10টি ও টাকায় 15টি করে সমান সংখ্যক। এই যে অঙ্কটা, এটা বিভিন্ন ভাবে করা যায়। তো আপনি যদি সহজে করেন, সহজে একদম সহজ ওয়েতে করেন, যে তাহলে টাকায় যদি হয় 10টি, তাহলে একটির দাম হবে হচ্ছে 1 টাকায় যদি হয় 10টি, মানে তাহলে একটি মানে 10 টাকায় 10টির দাম 1 টাকা, তাহলে একটির দাম হবে এত টাকা। আর যদি হয় 15টি, তাহলে 15টির যদি দাম হয় 1 টাকা, তাহলে একটির দাম হবে 15/1, মানে 15 ভাগের 1 ভাগ। তার মানে সে দুটি কিনতেছে, দুটির ক্রয় মূল্য, দুটির ক্রয় কততে হবে? এই যে এটা যদি আপনি লসাগু করেন, তাহলে বোঝা যাচ্ছে এখানে কত হবে, যে 15 দুগুণ 30, আর এই জায়গায় যদি আমি কাটাকাটি মানে করি 3 যোগ এই জায়গায় হয় কত 2, তার মানে
দুইটির ক্রয় মূল্য হচ্ছে এখানে 5, এই জায়গায় হচ্ছে 30, কাটাকাটি করলে হয় 6, উপরে 1 নিচে 6, এটা হচ্ছে দুটির ক্রয় মূল্য। দুটির ক্রয় যদি ওই দামে করা হয় তাহলে দুটির ক্রয়। এখন দুটি বিক্রয়, দুটির বিক্রয় কত? দুটির বিক্রয় হচ্ছে 12 টাকায় দুটি, তার মানে 12 টাকায় দুইটি, তাহলে একটির বিক্রয় হচ্ছে, একটির বিক্রয় হবে কত? এই যে দেখেন যে 12/2, 12/2, মানে দুইটির বিক্রয় হয় যদি 12 টাকা বা 12টির বিক্রয় যদি হয় 2 টাকা, তাহলে একটির বিক্রয় হবে এটা। তাহলে একটির যা হবে, একটিরটা আমরা আগে বের করি। একটির যদি বের করা হয় একটিরই হবে এটা। দুইটির বিক্রয় যদি এত হয় তাহলে একটির হবে এত। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, দেখেন এখানে কত হচ্ছে যে 1/, এখানে কত 6, তাহলে দেখেন যে এটা হচ্ছে বিক্রয়। বিক্রয়, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি হয়ে গেল? সমান হয়ে গেল না? দুটির বিক্রয়ও যা, দুটির ক্রয়ও কিন্তু তাই হয়ে গেছে। সুতরাং এখানে কি হবে? কোনো লাভ ক্ষতি হবে? কোনো লাভ বা ক্ষতি হবে না। আচ্ছা, কোনো লাভ বা ক্ষতি হবে না, এটাই হবে এই প্রশ্নের উত্তর, যে লাভ বা ক্ষতি নাই। আমরা চলে যাই পরের প্রশ্নে, যে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস। এটা তো বুঝতেই পারতেছি যে একদম অ্যাসার্টিভ সেন্টেন্সই ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তা ইউ সাবজেক্ট থাকলে সেটা তো আর না লিখলেও চলে। যেহেতু এটা কি আছে, মডাল অক্সিলারি আছে, অবশ্যই এর সাথে একটা B+V3 হবে, B+V3। তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসি। তাহলে এই দুটা হচ্ছে না, কারণ এখানে অবজেক্টটাকে সামনে আনা হয়নি। তাহলে দিস ডোরস, এই যে দিস ডোরস মাস্ট বি শাট, কারণ এখানে দিস মাস্ট বি শাট ডোরস, মানে এখানে দিস ডোরসটাকে আবার আলাদা করে দিস লেখা হয়েছে, ডোরস লেখা হয়েছে, সুতরাং এটাও হচ্ছে না। সুতরাং ক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা চলে যাই নেভার টেল এ লাই। এই যে দেখেন একদম ইংরেজির অংশটা মানে খুবই সহজ হয়ে গেছে। ঠিক আছে, নেভার টেল এ লাই, এগুলো একদম সবসময় আপনারা করছেন ছোটবেলা থেকে, 6, 7, 8 থেকে অ্যাক্টিভ প্যাসিভ যখন করছেন। তাহলে আমরা জানি এটা একটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে অবশ্যই লেট দ্বারা প্যাসিভ শুরু করতে হয়, সুতরাং ক এবং খ হচ্ছে না। তাহলে লেট, যেহেতু লেট এ লাই নেভার বি টোল্ড, আর যদি আপনার লেট নট দেওয়া হতো তাহলে এভার, এভার আনা লাগতো, এভার বি টোল্ড, কিন্তু এভারটা এখানে লাস্টে দেওয়া আছে, সুতরাং এটাও হবে না। লেট এ লাই নেভার বি টোল্ড, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে গ। তো মুখস্থ আর কি এক প্রকার অনেকটা। আচ্ছা, এখানে বলা হয়েছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এটা কোন জায়গা থেকে আসছে? সবাই বুঝতে পারছি, একদম মানে ওই কি আর্টিকেল থেকে। তাহলে আমরা জানি যে এম উচ্চারণ করতে গেলে ভালো লাগতেছে, অবশ্যই ইয়ান হবে। এল উচ্চারণ করতে গেলে MBBS, সব জায়গাতেই কি ইয়ান হবে, সুতরাং সবগুলোই ঠিক আছে, অল অফ দেম ইজ কারেক্ট। ঠিক আছে, নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গেছে? বাংলাদেশের মধ্য দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, এগুলো তো আপনাদের পড়া সবারই। চলে যায় আমরা 65 নাম্বার প্রশ্নে, যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি। তো কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান, তাই না? হামিদুর রহমান। আচ্ছা, এরপর আমরা 66 নাম্বার প্রশ্ন দেখি, নবায়নযোগ্য জ্বালানির কোনটি? নবায়নযোগ্য জ্বালানি কোনটি বলেন তো আপনার? কয়লা, পেট্রোল, পরমাণু শক্তি, প্রাকৃতিক গ্যাস, কোনটা হবে নবায়নযোগ্য জ্বালানি? একটু উত্তর করে দেন তো, নবায়নযোগ্য জ্বালানি কোনটা হবে? আমরা প্রায় প্রশ্নের সমাধানের শেষের দিকে চলে আসছি, আপনাদের কমেন্ট আজকে কম পড়া হচ্ছে, আজকে চেষ্টা করতেছি যে আসলে সমাধানটা দিয়ে দেওয়া। ঠিক আছে, আর সমাধান দেওয়ার জন্য পুরোপুরি ভাবে ব্যাখ্যা করা হচ্ছে না। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো আমরা বারবার ব্যাখ্যা করে আপনাদের সামনে ভিডিওগুলো দিয়ে দেব। কিন্তু আজকে যেহেতু সবাই অধীর আগ্রহে বসে আছে যে স্যার কখন সমাধান পাই, পূর্ণাঙ্গ সমাধান না পাইলে আমি বুঝতে পারতেছি না যে আমার মার্কস কত হবে। ঠিক আছে, তো এই জন্য আগে সমাধানটা দিয়ে দিচ্ছি, আপনারা সেটা নিয়ে কাট মার্কসটা বলেন, এরপরে আমি বলবো যে আসলে মার্কস কেমন হতে পারে, কেমন পেলে আপনি চাকরি পেতে পারেন। তো নবায়নযোগ্য হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কারণ বাকি সবগুলোই কি করা যায়, মানে ধ্বংস হয়ে যায় একবার জ্বালালে ওইটাকে আবার। আর নবায়নযোগ্য অনবায়নযোগ্য আমরা জানি যে একবার বারবার যেটা ব্যবহার করা যায় সেটাই নবায়নযোগ্য, আর এগুলো বারবার ব্যবহার করা যায় না। এরপরে আছে এই যে এটাকে স্কোয়ার করলে কত হয়, মানে 0.004, এটাকে বর্গ করলে কত হয়? তাই এটাকে বর্গ মানে কি, এটাকে 2 বার গুণ, তাহলে
0.000004 গুণ 0.0004। তো এটা করলে আমরা জানি যে এরপরে 3টা সংখ্যা আছে, এরপরেও 3টা আছে, তার মানে দশমিকের পরে মোট কয়টা হবে? 3টা আর 3টা 6টা হবে। তা 6টা আগে আমরা সংখ্যা দুটা গুণ করে দিই, 4 4 16, তাহলে 16 আর বাকি 4টা হবে 0। তার মানে 4টা 0 আছে কোন জায়গায়? এটা হবে এই প্রশ্নের উত্তর। দেখেন 1 2 3 4, 4টা 0 আর 16 আছে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে আসি যে শিক্ষাদানের প্রথম ধাপ হচ্ছে পাঠ পরিকল্পনা করা। ঠিক আছে, এটা পাঠ পরিকল্পনা ছাড়া কখনো শিক্ষা দেওয়া যায় না। কারণ শিক্ষা দিতে গেলে আমি কাদেরকে শিক্ষা দেব, তাদের শিক্ষাক্রম কেমন হবে, পদ্ধতিটা কেমন হবে, আমি সবার জন্য যাই এমনি প্রশ্ন উত্তর মূল্যায়ন বা পর্যালোচনা শুরু করলাম, এটা তো হতে পারে না। প্রত্যেকটা শ্রেণী ভিত্তিক মেধা ভিত্তিক ভাবে আগে পাঠ পরিকল্পনা করতে হয়। ক্লাস 1 এর জন্য আমি কতটুকু পড়াবো, বা এদের জন্য সিলেবাসটা কেমন হবে, এদেরকে কোন কোন টপিক বা কতটুকু পর্যন্ত যুক্তবর্ণ এদের বইয়ে অ্যাড করা যায়, ক্লাস 2 তে কতটুকু অ্যাড করা যায়, 3 তে উঠলে তার মেধা বা দক্ষতা কতটুকু, এই যে এইভাবে জাস্টিফাই করে আগে পাঠ পরিকল্পনা করে তারপরে হচ্ছে শিক্ষাদান করতে হয়। সুতরাং প্রথম ধাপ হবে অবশ্যই। আর অধ্যয়ন শব্দের বিশেষণ, অধ্যয়ন তো অধীত যে বিষয়টা, সেটা হচ্ছে অধ্যয়ন মানে পড়া, তাই না? আচ্ছা, এরপরে কোন শব্দের সম্মুখ রূপে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে? আচ্ছা, এইখানে এইগুলো আমি তো ভালো জানি না, আমি উত্তর দেখলাম যে বিভিন্ন জায়গাতে কেউ পরাক্রান্ত, কেউ পরামর্শ দিছে, আমি পরামর্শটাই বেশি জায়গায় দেখছি, তাই এটা বলতেছি। এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না ভালো, এজন্য দুঃখিত। আপনারা এটা একটু আরো সুন্দর করে দেখে নেবেন। তবে পরামর্শটাই আমি দেখলাম যে অধিকাংশ জায়গাতে এটাই দেওয়া হয়েছে। ঠিক আছে। আর 71 বাধ্যতামূলক প্রাথমিক আইন পাশ হয়। দেখেন, পাশ হওয়া আর কার্যকর হওয়া এটা কিন্তু এক না। দেখেন এখানে এই প্রশ্নটারই একটার উত্তর আছে 90, একটার উত্তর আছে 92, একটা আছে 93, কিন্তু সেটা এরকম যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কার্যকর হয়, আর একটা আছে সারা দেশব্যাপী কার্যকর হয় আর পাশ হয়। তাহলে আইন পাশ হয় হচ্ছে 1990 সালে, কার্যকর হয় 92-তে, আর সারা দেশব্যাপী এটা শুরু হয়েছে 93, মানে এরকম একটা বিষয় আছে। আর কোন পদটি সাংবিধানিক পদ নয়? প্রধান নির্বাচন কমিশনার, অবশ্যই এটা সাংবিধানিক পদ, এটা তো আমরা জানি। আমাদের নির্বাচন কমিশন নিয়ে সংবিধানের সপ্তম ভাগে তো নির্বাচন নিয়েই লেখা আছে। 118 নং অনুচ্ছেদে লেখা আছে যে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন নিয়ে। চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এটা তো আছেই, মানে একদম বাংলাদেশ সংবিধানের যে নবম ভাগের 137 নম্বর অনুচ্ছেদ থেকেই আমরা জানি যে বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন নিয়ে বলা আছে। জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে আসলে কিছু আমাদের নাই, মানে সংবিধানে নাই, নাকি স্যার? মহাহিসাব নিরীক্ষক আছে, অডিট অ্যান্ড কন্ট্রোলার যে মহাহিসাব নিরীক্ষক, এটাও 8ম পরিচ্ছেদে মনে হয় মানে ভাগে আছে। ঠিক আছে, কিন্তু চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন, এটা আমাদের সংবিধানের কোনো আলোচনা বা সংবিধানের যে বিভাগ বা অনুচ্ছেদ গুলা আছে কোথাও নাই। সুতরাং কোন পদটি সাংবিধানিক নয়? এই চেয়ারম্যান জাতীয় মানবাধিকার, এটা একটা বিশেষায়িত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখা আছে যে দ্য মোস্ট ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার ইজ। আচ্ছা, এইটা কিন্তু আমি কয়েকবারই আপনাদেরকে বলছিলাম, একদম মানে আমার এই ইংলিশ লিটারেচারের স্যার যে কয়টা সাজেশন দিছি সবগুলোই আসছে আর কি। এটা খুব ভাল লাগছে। দেখেন, এটা আপনাদের বলছিলাম না যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে উনি এবং এসটি কলেরিজ এনরাই মূলত রোমান্টিক যুগের সূচনা করে। কারণ 1798 সালে লিরিক্যাল ব্যালাড নামে একটা যে গ্রন্থ বা মানে কবিতা, এটা লেখার ফলে ওনাদের সমন্বিত এসটি কলেরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই দুইজনের সমন্বিত একটা লেখা, ওইটা প্রকাশিত হয়। ওইটা ছিল হচ্ছে রোমান্টিক যুগের প্রথম মানে লেখা এবং সূচনা। এই জন্য 1798 থেকে হচ্ছে 1932 পর্যন্ত এই যে হচ্ছে রোমান্টিক এজ। 1832 এই যে রোমান্টিক এজটা, এই রোমান্টিক যুগের সূচনাকারী উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং রোমান্টিক যুগের যে বিখ্যাত লেখাগুলো আছে এনার অনেক, যে ড্যাফোডিলস, তারপরে হচ্ছে আরো বিখ্যাত যে লেখাগুলো আছে, ওনাকে বলা হয় যে পোয়েট অফ নেচার, তাই না? প্রকৃতির কবি অথবা পোয়েট অফ চাইল্ডহুড এরকম বলা হয়। তো এই জন্য টি.এস. এলিয়ট, জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, এনরা আসলে
আলেকজান্ডার পোপ তো শুধু কবি হিসাবে বিখ্যাত না, ওনার বিভিন্ন ড্রামা নোবেল আছে। জন ড্রাইডেন, ইনিও একজন মানে নোবেলিস্ট। টি.এস. এলিয়ট কবিও, আবার ওনার অন্যান্য লেখাও আছে। ইনি হচ্ছে আধুনিক যুগের। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে, যদি বলা হয় যে ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার, তাহলে অবশ্যই হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কারণ ওনার নামে বা ওনারাই একটা যুগের সূচনা করেছিলেন। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে আসি। এইটা তো একদম সবারই কমন প্রশ্ন। আমরা প্রায় মানে যখনই পড়াই তখনই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে গেলে নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, শুধু অর, শুধু নর, এগুলো থাকলে সর্বদা এর পরের সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব হয়। আর অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং বা শুধু উইথ, এইগুলা যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তা যেহেতু অপশনাল আছে নর, অর, নট অনলি বাট অলসো, এগুলো থাকলে দ্বিতীয় সাবজেক্ট, তাহলে দা স্টার্স অনুযায়ী হবে। তাই এটা যেহেতু প্লুরাল, অবশ্যই এখানে প্লুরাল হবে। কিন্তু বিষয় আছে, এটাও প্লুরাল আছে, এইটাও প্লুরাল আছে। যেহেতু এখানে লাস্ট নাইট আছে, তার মানে পাঁচটা যাবে, তাই তো স্যার? আচ্ছা, তাহলে এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, আর এইটা 75 নম্বরে পপুলার এর সাথে কি বসে? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সবসময় পপুলার উইথ মানে জনপ্রিয়। পপুলার উইথ মানে কি? জনপ্রিয় বা সুপরিচিত বা এরকম আর কি বোঝায়। তাহলে দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ ইয়ং রিডার্স, মানে ইয়াং রিডার্স, মানে ইয়াং রিডার্স এর কাছে সে খুবই জনপ্রিয়। আচ্ছা, শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? সামাজিক বিকাশ। আচ্ছা, তাহলে পড়াশোনায় ভালো ফল করা, এটা তো আসলে সামাজিক কোনো বিষয় না, এটা তো বিদ্যালয়ের বা লেখাপড়ার, এটা তো সমাজের। ছবি আঁকায় পারদর্শিতা, এটাও তার একটা মেধা দক্ষতা। শ্রেণীকক্ষের নির্দেশ মেনে চলা, এগুলো সব মানে বলা যায় যে প্রাতিষ্ঠানিক নাকি। তো সামাজিক যদি বলতে হয়, আমরা বলবো যে বন্ধুদের সাথে খেলাধুলা করা। সামাজিক গুণের বিকাশ আসলে এভাবেই ঘটে, সমাজে সবার সাথে মিলেমিশে থেকে। এবং আমরা তো জানি যে এরকম অ্যারিস্টটলের একটা মানে উক্তি আছে যে যে সমাজে বসবাস না করে সে হয় দেবতা, না হয় পশু। সমাজে বসবাস না করলে, তার মানে মানুষ হলে অবশ্যই সমাজে বসবাস করতে হয়, সবার সাথে মিলেমিশে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে ব্যাখ্যা না করি। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করছে? এটা কি উত্তর দিয়েছেন আপনারা? বাংলাদেশ ক্রিকেট দল হচ্ছে 2000 সালে, তাই না? 2000 সালের জানুয়ারি মাসের 26 তারিখ মনে হয়, এরকম একটা ডেট, যে 26 জানুয়ারি এই সময় হচ্ছে কি করে, টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। আর সকল শিশুর জন্য অবৈতনিক ও প্রাথমিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এ তো মানে পারবেন না এমন কেউ এখানে নাই, তাই না? এটা তো সবাই পারছেন। এটা কততে দেওয়া আছে? আমাদের 17 নম্বর অনুচ্ছেদে আছে অবৈতনিক শিক্ষা, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে তো স্যার, 17 নম্বর অনুচ্ছেদ না? আচ্ছা, আপনারা একটু হেল্প করেন তো, 17 নম্বর অনুচ্ছেদ কিনা স্যার? ব্যাখ্যার প্রয়োজন নেই। হ্যাঁ, ব্যাখ্যা আসলে দেওয়া হচ্ছে না, এই জন্য আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন। আর মাত্র 10টা প্রশ্ন আছে। আমরা ব্যাখ্যা আজকের প্রশ্নে আর দিচ্ছি না, আমরা ধারাবাহিক ভাবে সমাধান দিয়ে যাচ্ছি। ওইটা 17 হবে। দেখেন, এইখানে আছে যে এই যে 5টা অঙ্ক আছে, গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কত হয়? তো যদি বৃহত্তম আমরা গঠন করি, এখানে বৃহত্তমটা হবে 4, 3, 2, 1, 0। আর যদি ক্ষুদ্রতম, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম করতে চাই, তাহলে ক্ষুদ্রতম হবে প্রথমে 1, 0, 2, 3, 4। তাহলে এইগুলো যোগ করলে কত হবে? আপনারা একটু যোগ করে দেন। 4, 4, 4, 3, 5, তাহলে 3টা 4। আচ্ছা, তার মানে ক হবে, তাই তো? আচ্ছা, ক হবে এই প্রশ্নের উত্তর। যে যোগফল কত, মনে হয় সবাই বুঝছি। আচ্ছা, বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন হয় তা হলো কি? তা কি আসলে বলেন তো? সেটা কি কোনো পারিবারিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, না অনানুষ্ঠানিক শিক্ষা? অবশ্যই অনানুষ্ঠানিক শিক্ষা, তাই না? এটা কোনো আনুষ্ঠানিক বা একাডেমিক বা কোনো ধরনের ইসের শিক্ষা না। মানুষ যে কোনো কিছু থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ভাবেই শিখতে পারে। আর হু, উইচ, হোয়াট, দ্যাট, হুম, ওয়েন, হোয়ার, এগুলো হচ্ছে যদি এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন থাকতো তাহলে ইন্টারোগেটিভ হতো। আর ইন্টারোগেটিভ নাই, অবশ্যই এটা কি হবে? রিলেটিভ প্রোনাউন। এটা অবশ্যই কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। তাহলে এটা হবে রিলেটিভ প্রোনাউন। আমরা আসি 82 নাম্বার প্রশ্নে। তাহলে 82 নাম্বার প্রশ্নে হচ্ছে 20% জমির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে? একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10%, অর্থাৎ বর্গাকার। তাহলে দুইটাই যদি আমরা 10 ধরি,
তাহলে 10-এর 20% যদি কমানো হয়, তার মানে 2 যদি কমানো হয় তাহলে হবে 8। আর যদি প্রস্থ 10%, তা ওইটাও যদি 10 ধরি তাহলে 10% কমালে হবে 9। ঠিক আছে, 10%, মানে 10-এর বলছে একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ কত 8 নং 72। তা এটা 10% একটা বৃদ্ধি একটা কম নাকি কতটুকু, এটা আসলে প্রশ্নটা কি? প্রশ্নটা যদি হয় যে দুইটাই কমানো, সেক্ষেত্রে তো এটা উত্তর এভাবে আসবে না। মনে করেন যে আমরা যদি ধরি যে বর্গাকার দৈর্ঘ্য যদি 10, তাহলে তার থেকে যদি 20% কমে, তাহলে 10-এর 20%, তার মানে হচ্ছে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, মানে 2। হ্যাঁ, তাহলে 2 যদি কমে, আমার মনে হয় এটা হচ্ছে জমির দৈর্ঘ্য একটা বৃদ্ধি একটা কম, যদি 20% বৃদ্ধি। প্রশ্নটা কি ছিল আসলে এখানে বৃদ্ধি বা, কারণ 2টা কমলে তো তখন 8 নং 72, সেক্ষেত্রে তো এখানে উত্তর একটাও নাই। একটু এটা আপনারা হেল্প করেন তো। অপশন 84 নাম্বার, 84 নাম্বার দরকার নেই, আগে এটা একটু বলেন যে আসলে প্রশ্নটা ঠিক আছে কিনা, যে বর্গাকার দৈর্ঘ্যের জমির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% কমালে তা একটা বৃদ্ধি একটা হ্রাস নাকি দুইটাই কমানো? 2টা কমানো হলে তো হয় না, তাই না? মনে করেন যে এটা যদি করা হয় যে আমরা যদি এখানে ধরি 12, 10% বৃদ্ধি করা হয় 12, আর যদি 9, এটা তাই হবে, মানে 10% বৃদ্ধি, মানে 10% না 20% বৃদ্ধি আর 10% কম। তাহলে আমরা যদি প্রথমে ধরি যে দৈর্ঘ্য 10 আবার প্রস্থ 10, তাহলে এখানে যদি 20% বৃদ্ধি পায়, তাহলে 20% বৃদ্ধি মানে হচ্ছে 2 বৃদ্ধি পাওয়া, 2 বৃদ্ধি পাওয়া মানে 12 হয়ে যাওয়া। আর এখানে 10% কমে যাওয়া, 10% কমে যাওয়া মানে 1 কমে যাওয়া, আর 1 কমে যাওয়া মানে 10 থেকে 1 কম মানে আছে 9 হয়ে যাওয়া। ঠিক আছে, তাই এখানে আমরা জানি প্রথম অবস্থায় দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে 100 হতো, আর এইখানে এখন 20% বৃদ্ধি এবং 10% কমার পরে এটা হবে হচ্ছে 9 × 12 = 108, এরকম কিছু একটা 8% বৃদ্ধি পাবে। ঠিক আছে, 20% বৃদ্ধির কথা ছিল। আচ্ছা, 20% যেহেতু বৃদ্ধি ছিল, তাহলে 8% বৃদ্ধি পাবে, 8% বৃদ্ধি, এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, আর কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এটা আপনারা মনে হয় সবাই জানেন, ক্ষুদ্রতম বৃহত্তম নির্ণয় করার প্রত্যেকটা ধরে ধরে এভাবে গুণ করে দেখতে হয়। এই প্রশ্নের উত্তর এইটা। ঠিক আছে, আপনারা একটু করে নিবেন। আমরা জানি যে এরকম মনে করেন যে 11/14, এটা 5/6, তাহলে আগে এই দুইটা গুণ করতে হয়। 6×11 কত? 6×11 66, আর 14, 5×14 কত? 70। তাহলে যেহেতু এই 70 বড়, সুতরাং এই ভগ্নাংশটা বড়, সুতরাং এটা বড় নেওয়া যাবে না, আমার তো ক্ষুদ্রতমটা নিতে হবে, তাই না? আবার যদি আমরা এখন এখানে করি যে 12 আর 15, এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি 15, তাহলে এখানে 11 × 15 দিলে হবে হচ্ছে 11 × 15 দিলে হবে 100, 5 আর 1 6, 65 হবে। ঠিক আছে, 165। আর এইখানে যদি 12 গুণ 12, 4 × 12 48-এর 8, হাতে হচ্ছে 4, 12 × 12 আর 4 16, তাহলে এইটা বড় হয়ে গেল, এইটা বড়, মানে এই ভগ্নাংশটা বড় হয়ে গেল, মানে এটাও বড়। তার মানে দেখেন এইটার থেকে এটাও বড়, এটাও হচ্ছে না, এটাও বড়, এটা হচ্ছে না। এবার এটা করবেন, তাও এটাও ছোট হবে, তাই এটা মানে বড় হবে, সুতরাং এটা হবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, আচ্ছা আমরা এবার 84 নাম্বার প্রশ্নে চলে যাই। ব্রেটেন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়? এখানে ব্রেটেন উডস ইনস্টিটিউশন বলতে কোন সংস্থা? IMF, আর একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, হচ্ছে ADB, ক খ উভয়। তাহলে তো ক খ উভয়ই হবে অবশ্যই, কারণ IMF এবং বিশ্ব ব্যাংক, হ্যাঁ IMF বিশ্ব ব্যাংক এই দুইটাকেই তো আপনার বলা হয়, মানে ব্রেটেন উডস প্রতিষ্ঠান বলা হয় দুইটাই, তাই না? IMF এর তো আমরা জানি যে প্রতিষ্ঠাকালীন নাম ছিল মানে IBRD, তাই না? IBRD, তো সেক্ষেত্রে IBRD এবং IMF এই দুইটাই হচ্ছে ব্রেটেন উডস প্রতিষ্ঠান। আচ্ছা, এইবার আমরা পরের প্রশ্নে চলে আসি। লিঙ্গান্তর হয় না কোন শব্দটি?
লিঙ্গান্তর হয় না কবিরাজ। আমরা জানি নিত্য পুরুষবাচক শব্দ, কবিরাজ, ঢাকি, এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো নিত্য পুরুষবাচক, আবার নিত্য স্ত্রীবাচক শব্দ আছে কিছু, তাই না? তো সেগুলোর ভিতরে এগুলো আছে লিঙ্গান্তর হয় না, যেরকম সাহেব, বেগম, সঙ্গী, সঙ্গিনী, বিয়াই, বেয়ান, এগুলোর আছে কি লিঙ্গান্তর হয়, কিন্তু কবিরাজ এটা আর লিঙ্গান্তর হয় না। তা আমরা পরের প্রশ্নে যাই। ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ ট্রুস। তো ট্রুস মানে আমরা সবাই জানি যে যুদ্ধবিরতি, তাহলে যুদ্ধবিরতি সেটা হচ্ছে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি। এ তো পত্রিকা পড়লে প্রায় দেখা যায় বা যে কোনো নিউজে বিভিন্ন সময় এগুলো আমরা পেয়ে থাকি এবং সহজ, এটা আসা প্রশ্ন। ফাইন্ড আউট দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। তা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানেই কি আদেশ, অনুরোধ, উপদেশ এরকম বুঝায় এবং ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? না, দরকার নেই। এটাও ভার্ব দিয়ে শুরু হয়েছে? হয়নি। মর্নিং, এটাও ভার্ব দিয়ে শুরু হয়নি। তাই ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ থাকবে অবশ্যই। তাহলে স্ট্যান্ড আপ, এবং বোঝা যাচ্ছে যে এটা কোনো অর্ডার করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আসি 58 নাম্বার প্রশ্নে। 88 নাম্বার প্রশ্নে। তাহলে 88 নাম্বার প্রশ্নে আছে বিজ্ঞান। বিজ্ঞান শব্দের যে যুক্ত বর্ণ, এটা হচ্ছে এই যে যুক্ত বর্ণটা আছে, কিভাবে দেয়া, এই তো দিতে পারি না। আচ্ছা, এটাকে আসলে ভাঙলে কি হয়? তো এটাকে ভাঙলে কি হয় আপনারা কি দিয়েছেন? এটা আছে জ যোগ ইয়, জ যোগ ইয়। এটা হচ্ছে বিজ্ঞান এর যে যুক্ত বর্ণ, ওইটাকে ভাঙলে জ যোগ ইয় হয়, ঠিক আছে? এটা দেখবেন বিজয় 52 বা যে কিবোর্ডে আছে, কিবোর্ডে এটা দেবেন জ, মানে যেখানে আছে ওইটা দিয়ে তারপরে জি চাপ দিবেন, তারপরে ইও দিলে দেখবেন যে এই এরকম হচ্ছে। এটা বাংলা যারা লিখতে পারেন তারা সবাই বুঝতে, এটা মানে বাংলা যারা কিবোর্ডে লিখতে পারেন তারা এই যুক্ত বর্ণ না জানলেও ওই জায়গা থেকে তাদের জানা হয়ে যায়, তাই না? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এত, একটি সংখ্যা এত হলে অন্য সংখ্যা কত। তো এই আমরা সবাই জানি যে লসাগু গসাগু দেওয়া থাকলে লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা দিলে অপর সংখ্যা পাওয়া যায়। তার মানে এখানে আপনি 36 গুণ 6 ভাগ 12 দিলেই উত্তর পেয়ে যাবেন। তাহলে এটা দিয়ে এটার কাটাকাটি করলে কত হয় স্যার? আবার 2 দিয়ে এটাকে কাটলে 18। তাইলে 18 হবে এই প্রশ্নের উত্তর। আর এইটা তো তাহলে করতে হবে নাকি? এটা আপনারা করছেন? 90 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে একটু করেন তো আপনারা, দেখি আমিও করি। 90তে কি ছিল? যে a মাইনাস বি প্লাস এ বি দিয়ে দিলাম একবারে নাকি, মাইনাস বি স্কোয়ার, তাই তো? আর নিচে আছে এ মাইনাস বি। তো এখানে কোনো কাহিনী করা যাচ্ছে যে কাটাকাটি বা কোনো কিছু, যে এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি এ মাইনাস এ মানে এ প্লাস এ বি, এটা কি কাটাকাটি করা যায়? এটা উত্তর কি? এটা বলেন তো আপনারা, এটার কি হবে উত্তর? এটা কি সিস্টেম? এটা উত্তর এ মাইনাস বি প্লাস বি এ বি মাইনাস এ বি বি স্কোয়ার। এটার উত্তর কি হবে আপনারা একটু বলেন, যে এটার উত্তর কি হবে? লাস্ট প্রশ্ন। এটা উত্তর দেখেই বলে দিলাম আমরা, এটার ব্যাখ্যা এই মুহূর্তে আর দিচ্ছি না, ঠিক আছে? বা এখন হ্যাঁ, কিন্তু এটা বি স্কোয়ার আছে তো। আচ্ছা, তো এটার আসলে এই 90 নাম্বার প্রশ্নের উত্তর হলো এ 1 প্লাস বি, ঠিক আছে? 1 প্লাস বি। তো আপনারা যারা 1 প্লাস বি দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এতক্ষণ যারা আপনারা দেখলেন, এবার আপনাদের সম্পর্কে কিছু কথাবার্তা আমরা বলি। সেটা হলো যে কে কত মার্কস পেয়েছেন একটু কমেন্ট করেন। আমি সবার কমেন্ট, কে কত পেয়েছেন বা কত পেতে পারেন এবার একটু হিসাব করে বলেন, তারপরে আমি বলতেছি যে কাট মার্কসটা আসলে কত হতে পারে, ঠিক আছে? আজকে যে প্রশ্ন হয়েছে এই প্রশ্নটা কেমন হয়েছে আপনাদের ধারণা কি একটু বলেন তো, যে আজকের প্রশ্ন কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে? আপনারা কত পেতে পারেন এবং কাট মার্কস কেমন হতে পারে আপনাদের ধারণা কি বলেন তো, আপনারা একটু বলেন। এবং আপনাদের বলার আগে আমি একটু বলতেছি
যে আজকে যেহেতু 90টা প্রশ্ন ছিল, 90টা প্রশ্ন, আর পরীক্ষার হল আর আমি এখানে বসে কথা বলা, এর ভিতরে কিন্তু আকাশ পাতাল ব্যবধান আছে, ঠিক আছে। পরীক্ষার হল তো পরীক্ষার হলই, ওইখানে যে আসলে অনেক ক্যালকুলেশন আছে, সহজ জিনিসও কিন্তু হয় না বা পারা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে 90টা প্রশ্ন ছিল, আর পরীক্ষার হলে মেইনলি ওরা যে রুলগুলো ব্রেক করছে, প্রথমেই ব্রেক করছে হচ্ছে পরীক্ষায় কাট মার্কস হওয়ার কথা ছিল 0.5 হবে মাইনাস মার্কিং, কিন্তু ওরা মাইনাস মার্কিং দিয়েছে 0.25। আচ্ছা, এরপরে আর একটা বিষয় হচ্ছে যে ওদের ছিল যে বিজ্ঞান বিজ্ঞান এবং গণিত মিলায়ে, বিজ্ঞান এবং গণিত থেকে 20 মার্কস, কিন্তু আসলে বিজ্ঞান আর গণিত মিলায়ে 20 মার্ক হয়নি, বিজ্ঞান থেকে মাত্র একটা প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে। এরপরে যদি বলা হয় যে সাধারণ জ্ঞান আর আইসিটি মিলায়ে দিবে আর 20 মার্ক, আইসিটি, তার আইসিটি থেকে কোনো প্রশ্নই দেয়নি, ঠিক আছে। তার মানে বেশ কিছু অসামঞ্জস্যতা আছে, আরো বড় অসামঞ্জস্যতা আছে, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, ঠিক আছে। এর চেয়ে আর বড় অসামঞ্জস্যতা কিছু হতে পারে না। তারপরে পরীক্ষা হয়েছে, এবং আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, ওরা যে কথা বলছিল যে 50%-এ পাস, 50%-এ পাস, এটাও হচ্ছে না। 100% শিওর থাকেন, কারণ 50%-এ পাস হলে সবাই পাস করবে। প্রশ্ন এমনই ছিল, মানে এই প্রশ্ন এমন ছিল যে 90-এ 45 পাওয়ার মতো। তাও 90-এ 45 পায়, আর যদি 10-12 লাখ মানুষ পরীক্ষা দেয়, মিনিমাম 11 থেকে 12 লাখ মানুষ পরীক্ষা দিছে, তো 11-12 লাখ মানুষ পরীক্ষা দিলে দেখা যাচ্ছে 11-12 লাখের ভিতরে 7-8 লাখ পাস করার মতো। তা 7-8 লাখ যদি পাস করে যায়, এদের ভাইবা নিতে গেলে আর 1 বছর লেগে যাবে, ঠিক আছে। সুতরাং এত পাস করাবে না, নিশ্চয়ই একটা কাট মার্কস নির্ধারিত হবে। তো আমার কাছে মনে হচ্ছে একটা হচ্ছে কাট মার্কস। মনে করেন আপনার তো আর 10 মার্কের একটা ভাইবা আছে, তাই না? তো 10 মার্কে তো আপনি অ্যাটেন্ড থাকলেই হয়তো 5-6 পেয়ে যাবেন সবকিছু মিলায়ে। এইখানে মার্কসের তেমন কোনো ব্যবধান হবে না, 10-এর ভিতরে কেউ 6 পাবে, কেউ 7 পাবে, কেউ 8 পাবে, 1-2 মার্কসের ব্যবধান হবে। কিন্তু এই জায়গায় একটা হচ্ছে কাট মার্কস, একটা হচ্ছে কাট মার্কস, আর একটা আমি বলতেছি যে এটারে কি বলবো, যে চাকরি পাওয়ার জন্য যে কোয়ালিফাইড বলা যায়, যে চাকরি পাওয়ার জন্য কত, চাকরি পাওয়া, চাকরি পাওয়ার জন্য দরকার। আচ্ছা, চাকরির জন্য বা চাকরি পাওয়ার জন্য দরকার হচ্ছে কত, এই দুইটা আমি বলতেছি। দেখি আপনাদের কমেন্টগুলো একটু আগে পড়ে নি, ঠিক আছে। আপনারা কে কেমন ধারণা করতেছেন আর কে কত স্কোর পেয়েছেন। টেনশনে অনেক কিছু গোলায় ফেলছি স্যার। শাবনুর আক্তার আপু, আমি 90 দিনে আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনারা কে কত দিয়েছেন স্যার? কমন যায় তো, হ্যাঁ কমন যায়, ওই ওই কমন নেওয়ার বিষয়গুলো আর এখন দেখতেছি না, পরে আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে কোশ্চেন মানসম্মত হয়েছে। আসসালামু আলাইকুম, A+B, আচ্ছা A+B বলছে যে একের পরে দিব। আচ্ছা, তো 18 আপনাদের কয়টা হয়েছে একটু বলেন। আচ্ছা, যারা বলছেন তারা তো বলছেন, আর না বললেও কোনো অসুবিধা নাই, আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যে কাট মার্কস এই প্রশ্নে অবশ্যই আমার কাছে যতটুকু মনে হয়েছে যে 55 প্লাস পাইলে হচ্ছে তারা টিকবেন, ঠিক আছে, মানে ভাইবা দিতে পারবেন। 55 প্লাস পাইলে ইনশাআল্লাহ তারা টিকে যাবেন 90-এর ভিতরে। আর চাকরি পাওয়ার জন্য আমি যদি বলি যে চাকরি পেতে গেলে কত মার্কস পাওয়া লাগবে, তাহলে অবশ্যই আপনাকে 65 প্লাস মার্কস পেতে হবে চাকরি পাওয়ার জন্য, 65 প্লাস, ঠিক আছে। আর 55 প্লাস যারা পাবেন, তারা যাদের কোনো কোটা টোটা নাই, কোটা তো আসলে বর্তমানে নাই বললেই চলে, সুতরাং 55 প্লাস যারা পেয়েছেন তারা ভাইবার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেন। আর পরবর্তীতে আবার নেক্সট যে সার্কুলার আসবে, সেই সার্কুলারের জন্য ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট সার্কুলার, because after getting only 55 marks you will not be qualified to get the job. That's why I request you to repeat the preparation smartly and the standard way, and make your stronger preparation in the next examination. But if you get 65 plus marks, I assure you, I confirm you, you are getting to get the job. The job is knocking at your door, inshallah. Okay. So of course, আপনারা অবশ্যই ভাইবার জন্য সুন্দর প্রস্তুতি, কাগজপাতি গুছায় ফেলেন। এই 65 মার্কস প্লাস যারা পাবেন তারা ইনশাআল্লাহ অবশ্যই চাকরি পাবেন। তাদেরকে আই কনগ্রাচুলেট অ্যাডভান্স টু দ্য 65 plus marks candidates. Okay.
সো তাদেরকে আমি আগেই অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আর যারা 55+ পেয়েছেন এরাও পাশ করবেন ইনশাআল্লাহ। এরা একটু সুন্দরভাবে পড়াশোনা করে পরবর্তী চাকরিগুলোর জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নেন। অ্যান্ড অনলি গড নোস হোয়াট উইল হ্যাপেন, what is loaded cannot be bloated. Just it is my prediction. I just depending on the question and the previous analyze, I just predict the marks, and I am giving the expected result what can be happened in future, but it is not the ultimate things. Okay, so আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকলো। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো নিয়েই আমরা বিভিন্ন সময় আরো বেশি ব্যাখ্যামূলক ভাবে ক্লাসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাসটা কেমন লাগলো, ক্লাস তো না আসলে সলভ গুলো কেমন হলো, কোনো ভুল ত্রুটি যদি থাকে অবশ্যই মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একক ব্যক্তি হিসাবে সকল প্রশ্নের উত্তর সমাধান দেওয়া একটু কঠিন হয়ে যায়, আর ব্যাখ্যা তো করা আরো কঠিন। তারপরে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ নেক্সট দিন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।